আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আরও একটি নতুন গণিত ক্লাসে। আশা করছি সবাই খুব দ্রুত আমার সাথে ক্লাসটিতে জয়েন করে যাবে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি জারিন তাসনিম, এবং সবাই যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করে গিয়েছো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, স্পেশালি আমার পিছনের বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমরা একটু লিখে দেখি যে লেখাগুলো আসলে দেখা যায় কিনা। কি বলবো? ওয়েলকাম। আমি ইতিমধ্যে অনেকজনকে দেখতে পাচ্ছি, যেমন আমার সাথে অ্যাপস থেকে জয়েন হয়ে গিয়েছে শারমিন জাহান, আবরার, তারপর আছে দেবজ্যোতি, দেন জাকিয়া, তারপর নফের, রোজা, অ্যান্ড দেন আর কে কে আছে, রাইসা, ওকে, মিফতাহুল, হুসাইন, আল ইরফান, দেন হচ্ছে সুদর্শন, সামিরা। ওকে, সামিরা আমাকে জানিয়েছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। বাকিরাও একটু আমাকে জানিয়ে দাও তো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, বাকিরাও একটু আমাকে জানিয়ে দাও। ওকে, রাফসান কবির জানিয়েছে অল ক্লিয়ার, রাইসাও জানিয়েছে অল ক্লিয়ার, জান্নাতুল মাওয়া জানিয়েছে আমাকে অল ক্লিয়ার। ওকে, ডান। সো যেহেতু আমাদের সবকিছু ক্লিয়ার, হোপফুলি আমরা খুব দ্রুত এই ক্লাসটি স্টার্ট করতে পারবো। আচ্ছা, ও এই যে আমরা প্রথমে একটা খুব সুসংবাদ পেলাম। সুসংবাদটি হচ্ছে কি, আজকে আমরা মাস্টার বুক হাতে পেয়েছি। সো যারা মাস্টার বুক হাতে আজকে পেয়ে গিয়েছো তারা কি করব, তারা সুন্দর মতো মাস্টার বুকের কত নাম্বার পেজে জানো? দাঁড়াও আমি বের করি। হ্যাঁ, 114 নাম্বার পেজে সবাই একটু চলে যায়। কত নাম্বার পেজে যাব? 114 নাম্বার পেজে। আজকের অঙ্ক কিন্তু আমাদের ওইখান থেকে শুরু হচ্ছে। মূলত আজকে আমাদের মূলদ ও অমূলদ সংখ্যার দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসটি আমরা করে ফেলেছি, হোপফুল এখান থেকে আমরা সবকিছু মোটামুটি ক্লিয়ার। অ্যান্ড আজকে যেহেতু আমরা দ্বিতীয় ক্লাসটি করছি, সো আমরা একটু রিক্যাপ করে নিব আগের ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এই যে স্নিগ্ধ, তোমার নাম বললাম, একটু আমাকে জানিয়ে দাও, যারা স্পেশালি ফেসবুক থেকে আমাকে দেখছো তারা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আজকের ক্লাসটিতে। তাহলে আমি আরেকটু দেখতে পারবো যে আসলে কে কে কোথা থেকে ক্লাসটা জয়েন করছে। আচ্ছা, যে বলছে আমি পাইনি তাদের জন্য আমাদের অপশনটা কি, তোমাদের জন্য বই কিন্তু এখনো ভাইয়া রাস্তায় আছে। সো রাস্তায় থাকলে কি করতে হবে, যেই নাম্বারটা তুমি কন্ট্যাক্টের জন্য দিয়েছো সেই নাম্বারটাকে কি করতে হবে, সেই নাম্বারটা একটু খোলা রাখতে হবে, যাতে ওই যে বইওয়ালা যখন ফোন দিবে যে হ্যালো ভাই আপনার বাসার নিচে তো দাঁড়ায় আছি, আপনি আসেন বইটা রিসিভ করেন, সো তখন যাতে তুমি দৌড় দিয়ে বাসার নিচে যে বইটা নিয়ে আসতে পারো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে অ্যাপস থেকেও বইটা দেখে নিতে পারি। সো অ্যাপসে কোথায় বইটা আছে দেখি তো, অ্যাপসে কোথায় বইটা পাওয়া যাবে। অ্যাপসের একদম, আচ্ছা আজকে তো স্লাইডে আনা হয়নি, অ্যাপসে গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম, সো গত ক্লাসে দেখে নিতে পারো। অ্যাপসে ঢুকলেই সবগুলো সাবজেক্ট দেওয়া থাকে না, সাবজেক্টের একদম লাস্টেই দেখবে যে একটা অপশন থাকে মাস্টার বুক, সুন্দর করে লেখা থাকে মাস্টার বুক। সো ক্লিক দেয়ার, ওখানে থেকে সুন্দর মতো বইটা পেয়ে যাবা। ঠিক আছে? সো বইটা যদি তুমি খোলো তখন কিন্তু সুন্দর মতো দেখবা। এখন পিডিএফ এর সাথে হয়তো আমি যে নাম্বারটা বলতেছি, যেমন আমি আজকে বলতেছি কত 100 কত বলতেছি বলো তো, আমরা মাস্টার বুকের কত বললাম, 114 বলছিলাম তাই না? সো 114 হয়তো তোমার ওই বইটার সাথে মিলবে না, বাট তুমি যেটা করবা, তুমি কি করবা, ম্যাথমেটিক্সে যাবা, ম্যাথমেটিক্সে যে অধ্যায় 1 বের করবা, অধ্যায় 1 এর ক্লাস নাম্বার 2, কত নাম্বার ক্লাস, ক্লাস নাম্বার 2 তে চলে যাবা। ক্লাস নাম্বার 2 তে গেলেই তুমি দেখতে পারবা যে আজকে কি কি হচ্ছে আমরা পড়াইতেছি। ঠিক আছে? ওকে ওকে, নাইস নাইস। আচ্ছা, এই যে আমাকে ফাতেমা জাহান বলছে আমি সিলেট থেকে, তারপর আর কে আছে, আচ্ছা সাফায়াত হচ্ছে, সাফায়াত না রাকিবুল হচ্ছে ঢাকা থেকে, তারপর সিলেট থেকে আরো আছে আমাদের সাথে ফাতেমা, চট্টগ্রাম থেকে আছে সুদর্শন, তারপর রংপুর থেকে, আচ্ছা আচ্ছা আমি ভালো আছি, ফার্সিম জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা, ফরিদপুর থেকে আমাদের সাথে আছে রুবিনা, তারপর আহনাফ মায়াজ আছে ঢাকা থেকে, মিরপুর থেকে আছে শাহিনা, তারপর সুমাইয়া শারমিন আছে রাজশাহী থেকে। সো গতকালকে আমার কিন্তু তোমাদের অনেকজনের সাথে দেখা হয়েছে, অনেকজনের সাথে কথা হয়েছে, অ্যান্ড মানে আমার কাছে মনে হয় এটা আমার জীবনের একটা অন্যতম সুন্দর দিন ছিল, যে দিনটা আসলে সম্ভব হয়েছে তোমাদের জন্য, কারণ তোমরা কষ্ট করে সারা বাংলাদেশ থেকে এত দূর দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছিলে, আই মিন আমাদের সবার সাথে দেখা করতে এসেছিলে। অ্যান্ড
অবভিয়াসলি অফকোর্স এটা তোমরা ডিজার্ভ করো, এত চমৎকার রেজাল্ট করেছো। সো এই সেলিব্রেশনটা তোমাদের পাওনা ছিল, আর তোমাদের সাথে দেখা হওয়া এটা হচ্ছে যে আমাদের সকল টিচারদের জন্য একটা বিশাল পাওয়া। এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, তোমাদের সামনাসামনি দেখা, ও মাই গড, ইটস দ্য হেভেনলি ফিলিং, বুঝছো? আচ্ছা ঠিক আছে, গাজীপুর থেকে আমাদের সাথে উষ্ণর আছে, তারপর রুজমা আছে, দেন হচ্ছে চৌধুরী আছে, হুমায়রা খান পেয়ে যাবে, বললাম তো হুমায়রা ফোন অন করে রাখতে হবে যাতে কল দিলে মিস নাও হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর পল্লব আছে ঢাকা থেকে, তাকিয়া টাঙ্গাইল থেকে, তাহমিদ আছে বগুড়া থেকে, দেন মুবাশির হোসেন আছে মোহাম্মদপুর থেকে, আহনাফ আরফিন আছে, দেন মানিকগঞ্জ থেকে কে বলছে? আমি আয়শা। আচ্ছা ঠিক আছে আয়শা। কিশোরগঞ্জ থেকে নীরব আছে, তারপর সাফায়েত হচ্ছে চট্টগ্রাম থেকে। আরে ছবি তুলতে পারি নাই, আরে ব্যাপার না, কোনো ব্যাপার না, আমরা নেক্সট ইয়ার আরেকবার আসবো। নেক্সট ইয়ার সবাই তোমরা আবার ফার্স্ট হবা, সেকেন্ড হবা, ভালো রেজাল্ট করবা। মেইনলি ফার্স্ট সেকেন্ডের যে বড় বিষয় হচ্ছে ভালো রেজাল্ট করবা। সো ভালো রেজাল্ট করলে তোমাদেরকে আমরা আবার সংবর্ধনা দিব, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। সো তখন আমরা আরো থাউজেন্ড ছবি তুলবো, ঠিক আছে? আচ্ছা ওকে। নড়াইল থেকে কে আছে? জাহিন, তারপর জাফনা হচ্ছে ঢাকা থেকে। আচ্ছা ওকে, আব্দুল্লাহ ঢাকা থেকে, দেন আর কে আছে? ফবিহা আমাকে হাই দিচ্ছে, হ্যালো। কে? মানহাও ঢাকা থেকে, দেন আমি ভালো আছি, ইসরাত জাহান, আমি ভালো আছি। ইসরাত আছে আমাদের টাঙ্গাইল থেকে। আর কে আছে? সিলেট থেকে আছে রোজমা। ওকে, আয়ানো ঢাকা থেকে আছে, মানিকগঞ্জ থেকে আয়শা, তারপর সাদিকিন। ওকে, চোখে একটু সমস্যা হয়ে গেছে বুঝছো, দূরের জিনিস দেখতেছি না। আচ্ছা, নোয়াখালী থেকে আহনাফ আছে, সুদীপ্তা হচ্ছে ভোলা থেকে, আয়েশা মানিকগঞ্জ থেকে। ওকে, সোফার আমাদের ক্লাস টাইম তো মানে পার হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা বরং চলো আজকে আমরা পড়াটা শুরু করি। সো পড়া শুরু করব আমরা একটু আগে উলট পালট করে আজকে অঙ্ক করবো। প্রথমে আমরা একটু সহজ করে তারপর আস্তে আস্তে আমরা ডিফারেন্ট ওয়েতে যাব। সো ফার্স্টে আমরা একটা নতুন জিনিস দেখি, খুব নতুন না, কারণ আমরা গত ক্লাসে এটার অর্ধেক করে গিয়েছিলাম। সো আজকে আমরা এর সাথে একটু অ্যাড করব, হ্যাঁ একটু হচ্ছে অ্যাড করব। সো আমরা ফার্স্টে আমরা একটু ভাঙাচোরা একটা বুড়ার গল্প শুনি, ঠিক আছে? বুড়ার গল্প দিয়ে আমরা শুরু করব। কোথায়? এই তো এই যে একটা সংখ্যা, দেখো কোন সংখ্যাটা লেখা, কত? 26.525, তাই না? আচ্ছা, টুরুরুরুরু করে যেই এই যে এখানে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটা তুমি একটু চিন্তা করে দেখো। ফার্স্টেই এই যে অংশটা আছে, এই যে এই অংশটা আছে, এই অংশটা হচ্ছে কি একদম জোয়ান তাগড়া একটা লোক, ঠিক আছে? একদম মানে গায়ে প্রচুর শক্তি। তো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা বলতে পারি যে ইয়াং জেনারেশন, ঠিক আছে? এরা হচ্ছে তোমরা জেন জি। ওকে, ঠিক আছে, এরা হচ্ছে ইয়াং জেনারেশন, যাদের গায়ে অনেক শক্তি। সো এদের যে মূল বা এদের রুট বা আমরা কি বের করি? বর্গমূল, ঠিক আছে? এটাও অনেক শক্তিশালী। সো কি এদের যে শিকড় আছে, হ্যাঁ একটু শিকড় আঁকাইতে, ধরো এই যে এটা এরকম শিকড় বেরোচ্ছে, টুরুরুরুরু, হ্যাঁ এগুলো হচ্ছে অনেক শক্তিশালী, ঠিক আছে? আচ্ছা, এরা অনেক শক্তিশালী, কারণ এরা হচ্ছে পূর্ণ অংশ, এদের ভাই জীবন যৌবন সব পড়ে আছে। এরা এখনো কি এটা পূর্ণতা পাচ্ছে এখনো জীবনে। আচ্ছা, এর পাশে এই যে একটা দশমিক দেওয়া হয়েছে না, দশমিক দিয়ে এই পাশে যাকে দেখতে পাচ্ছ, একটু দশমিকটা বড় করে দিই, ঠিক আছে? বড় করে ডিফারেন্সটা বুঝাইতে হবে। ওকে, সো বড় করে আমি যে এই পাশে বাকি যাদেরকে লিখেছি না, এই যে এরা হচ্ছে ভাই আমাদের দাদার জেনারেশন, ঠিক আছে? আমার বাবার জেনারেশন, তোমাদের দাদার জেনারেশন। আচ্ছা, তোমরা তো আমাকে আপু বলো। সো চলো, এটা হচ্ছে আমাদের দাদার জেনারেশন। সো দাদার জেনারেশনকে আমরা টুরুরুরুরু লিখবো না, দাদার জেনারেশন লাগবো ধিমতানানা, ঠিক আছে? সো কেন ধিমতানানা? কারণ চিন্তা করো, এদের কয়েকজনের ভাই হাতে ব্যথা এমন করতেছে, কারোর ভাই হাঁটুতে ব্যথা, ভাই হাঁটতে পারে না, এমন করে হাঁটে, বুঝছো? এরা সবাই বুড়া, একদম বুড়া, থুতুরা বুড়া ভাই,
ভাই হাঁটতেই পারতেছে না এমন অবস্থা। সো দাদার জেনারেশন যাকে আছে তাকে আমরা কি বলবো, এরা হচ্ছে আমাদের দশমিক অংশ। এবং এদের যেটা সমস্যা হয়েছে কি, এরা কি এরকম শক্তিশালী হবে ভাই বলো? এরা তো একদম শক্তিশালী হবে না, এরা হচ্ছে ধিমতানা নানার অংশ। সো ধিমতানা নানার অংশটা কি হবে, এরা সবাই কি, এরা একটু দুর্বল। কি এরা একটু দুর্বল, এত ওদের শক্তি নাই ভাই। ওরা কি ওদের জীবনের পূর্ণতা পেয়ে এরা একদম শেষ হয়ে গেছে। এরা কি, এরা সবাই দুর্বল, এরা হচ্ছে ধিমতানা নানা। সো ধিমতানা নানা কি, ধিমতানা নানা হচ্ছে আমাদের দশমিক অংশ। আরো যদি ভেঙে বলি, বলা তো যায় না, বললে তো ওদের মাথা গরম হয়ে যাবে, কি বলতেছে আমাকে, ঠিক আছে। এরা হচ্ছে ভগ্নাংশ। কি বলতো এটাকে, ভগ্নাংশ। কারণ কি, কারণ এদের হাতে পায়ে সব জায়গায় ব্যথা। এরা এদের মতো এত শক্তিশালী না, জীবনের এত রস ভাই এদের নাই, সব রস বের হয়ে গেছে এত বছরে, ঠিক আছে। সো এরা হচ্ছে আমাদের ধিমতানা নানা নানা, এটা কি, এরা একদম ভাঙা অংশ। সো টুরুরুরু কারা, টুরুরুরু হচ্ছে আমাদের প্রথম অংশ বা অখণ্ড বা পূর্ণ অংশ। আর যখন দশমিকের পরের যারা অংশ আছে, ঠিক আছে, এই যে 52525 যারা আছে, এরা কি, এরা হচ্ছে সবাই ভাঙা অংশ। ভাঙা অংশ মানে কি, মানে একদম জীবনে কিছু নাই, একদম ভেঙে ভেঙে গেছে। সো ডেফিনেটলি তুমি যদি শক্তির কথা চিন্তা করো, প্রথম যারা আছে দশমিকের কি আগে যারা থাকবে পূর্ণ যারা, তাদের কি, তাদের শক্তি অনেক বেশি। সো এদের রুটটাও কি, স্কোয়ার রুট করলে এদের রুটটাও কি, রুটটাও ভাই শক্তিশালী বের হবে। কিন্তু যারা পয়েন্টের পরে আছে, এদের কি, এদের সবকিছুই ভাঙা 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 না, এদের সবকিছুই কি একটু ভগ্নাংশ স্টাইলে যাবে। এই জন্য আমরা যখন দশমিক বলি, দশমিক দিয়ে মূলত কাদের বোঝানো হয় বলতো, ভাঙা ভাঙা অংশ। এই যে পয়েন্ট যদি আমি বলি যে 1.25, হ্যাঁ 1.25, আচ্ছা বাংলায় লিখলাম 1.25। এটা দিয়ে কি বুঝায় জানো, এটা দিয়ে মূলত বুঝায়, এটাকে যদি আমি এরকম ভাঙা অংশে অ্যাকচুয়াল চেহারাটা বাইর করি, আমি অ্যাকচুয়াল চেহারাটা হবে ওর অ্যাকচুয়ালি এইরকম। মানে একের সাথে আরো কি, আরো 1/4, মানে 4টা অংশ যদি টোটাল করো, টোটাল 4টা যদি অংশ করো, ঠিক আছে, এই অংশটা হইতেছে এই যে 0.25 দিয়ে আমি বুঝাইতে পারছি। কারণ কি, কারণ এরা সবাই ভেঙে গেছে, একদম ভেঙে যাওয়া অংশে কোন রকম একটু শক্তি জোগাড় করে আসছে। সো আমরা বেসিক্যালি এখান থেকে কি শিখলাম বলতো, এখান থেকে আমরা যেটা শিখলাম, আচ্ছা এখান থেকে আমরা যেটা শিখলাম যে দশমিকের বামে, তাই না, বামে যারা থাকে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো কি, শক্তিশালী পূর্ণ অংশ। আর দশমিকের ডানে যারা থাকবে, দশমিকের ডানে যারা থাকবে তারা কি, তারা হচ্ছে দশমিক অংশ অথবা কি, অথবা হচ্ছে ভগ্নাংশ। বুঝাইতে পারছি আমরা? এতটুকু ক্লিয়ার? আমরা কি এতটুকু বুঝতে পারছি যে দশমিকের ডানে যারা থাকবে তারা কি, তারা ধিমতানা নানা না, তারা কি, তারা ভগ্নাংশ, ঠিক আছে। আর দশমিকের বামে যারা থাকবে তারা কি, তারা হচ্ছে টুরুরুরুরু জেনজি, অনেক শক্তিশালী, এটা কি, এরা পূর্ণ অংশ। সো যে কোনো নাম্বারের তুমি দশমিক যদি থাকে, দশমিকের ডানে যারা থাকবে তাদেরকে বলবা পূর্ণ অংশ, বামে যারা থাকবে তাদেরকে বলবা পূর্ণ অংশ, আর দশমিকের ডানে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো, দশমিক অংশ। আচ্ছা এই যে সিনথিয়া লেট করে ফেলছে। সিনথিয়া লেট একদম করা যাবে না, একদমই করা যাবে না। আমি দেখো 6:30 ক্লাস 6:25 এসে তোমাদের সাথে দাঁড়ায় থাকি। তো যেটা করতে হবে কি, আমরা আরেকবার রিপিট করি, সিনথিয়ার জন্য একটা সংখ্যা যদি দেই, সংখ্যার যারা বামে, যে এখানে দশমিক দেওয়া আছে, এখানে বিশাল একটা দশমিক দেওয়া আছে, বুঝছো। তো দশমিকের বামে যেগুলো থাকতেছে তাদেরকে আমরা বলতেছি পূর্ণ অংশ, আর দশমিকের যারা ডানে থাকতেছে তাদেরকে আমরা দশমিক অংশ বা ভগ্নাংশ বলতেছি। ডান? এতটুক তো আমরা বুঝছি, ওকে। সো এখন আসো, এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যাব। তো প্রথমে আমরা যে অঙ্কটা করব, অঙ্কটা হচ্ছে আমি একটা করে অঙ্ক করে দিব, বাকিগুলো হচ্ছে তোমরা করবা। আচ্ছা কি বলছে, এই যে দেখো এইটার বর্গমূল নির্ণয় করতে বলছে। সো বর্গমূল নির্ণয় করার আগে আমাকে একটু বলো তো যে এইটার মধ্যে দশমিক অংশকে আর ভগ্নাংশকে, প্রথমে আমাকে বলবা, না সরি দশমিক না তো, পূর্ণ অংশকে আর ভগ্নাংশ বা দশমিক অংশকে, এটা পূর্ণ আর এটা হচ্ছে দশমিক। আমাকে একটু বলো তো সবাই কমেন্ট সেকশনে যে 2.25, এটার মধ্যে দশমিক অংশকে আর পূর্ণ অংশকে।
ইনস্ট্রাক্টরের নাম কি লিখবো? আয় হায়, এ লজ্জা আমি কোথায় রাখবো? বাচ্চা কাচ্চা আমাকে এখনো চিনে না গো, মরে যাই আমি। আমার নাম জারিন, ইনস্ট্রাক্টরের নাম জারিন লিখো। আচ্ছা, এই যে এখন আমাকে বলো এটা কি হবে? এটা পূর্ণবর্গ, যে বর্গমূল যে নির্ণয় করতে বলছে, এখানে আমাকে বলো যে এই পূর্ণ অংশে কে আর দশমিক অংশে কে, একটু বলো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। এই তোমাকে মিতিন দেবনাথ উত্তর দিয়েছে। আর কে? এই যে আচ্ছা আয়ান কি কি সব জানি কোথায় কোথায় টাচ করতেছে। আয়ান বিশ্বাস করো আজকে আমাকে দিয়ে উল্টা পাল্টা বলায়ও না। আয়ান তুমি ভালো ছেলে, ভালো হয়ে থাকো, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা এই যে আমাকে সৈয়দা উত্তর দিয়েছে, তানভীর উত্তর দিতে পেরেছে, তারপর আর কে বলছে? সুদর্শন উত্তর দিয়েছে, ইরাম হোসেন উত্তর দিয়েছে 1.5। আহা, ইরাম কোথা থেকে উত্তর দিয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জেবিন উত্তর দিতে পেরেছি, আরাফ উত্তর দিতে পেরেছি, তারপর কি রিফা উত্তর দিতে পেরেছি, তাজরিয়ান উত্তর দিতে পেরেছি, রাকিবুল উত্তর দিতে পেরেছি, তারপর ইমতিয়াজ বলছে নো আপু জেরিন। এই যে এই কাজটাই যে আইমান ভাইয়া গতকাল এই কাজটা করছে, তোমরা এরকম করিও না আমার সাথে। দেখো আমার বাবা মা অনেক কষ্ট করে আকিকা দিয়ে আমার নামটা রাখছে জারিন, আইমান ভাইয়া কালকে স্টেজের মধ্যে বলছে ওকে আমরা এখন থেকে জেরিন বলে রাখবো। কি ধরনের কথা, কেন? আচ্ছা ঠিক আছে, 2 পূর্ণ 25 দশমিক, আমরা মানে বুঝলাম তাই না? তাহলে পূর্ণকে দশমিকের যেহেতু এটা কি বামে আছে, সো যে বামে থাকবে তাকে আমরা পূর্ণ বলবো। আর দশমিকের এখানে যদি দশমিক দিয়ে দেই, দশমিকের যারা হচ্ছে ডানে থাকবে তাদেরকে আমরা কি বলবো? দশমিক অংশ। ইজি, এখানে তো এটা মানে বলার আর কিছুই নাই। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো এতটুকু বুঝছি, অঙ্ক তো আমাদের বোঝা হয়েছে, এইটার কি করতে বলছে? এইটার বর্গমূলটা নির্ণয় করতে বলছে। সো চলো আমরা হচ্ছে এটার বর্গমূল নির্ণয় করি। বর্গমূল নির্ণয় করা গত ক্লাসে আমরা শিখছিলাম না? গত ক্লাসে তো আমরা শিখছিলাম তাই না, বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। সো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা কি করব? প্রথমে আমাদের কাজ হচ্ছে অঙ্কটা আমরা লিখি। আচ্ছা লেখার পরে কি করব? এই ডানে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমাদের কি ছিল? সবাইকে কি একদম জোড়া বেঁধে দিতে হবে না? কাউকে আমরা সিঙ্গেল কি রাখবো না, একান্তই তার কপালে সিঙ্গেল লেখা আছে। যেমন এখানে দেখো, এখানে কি এই যে এই পাশ থেকে আমরা জোড়া বাঁধতে থাকবো, এরা দুইজন একটা জোড়া, এরা দুইজন, ওমা এ তো দেখতেছি আমার বান্ধবী, দেখো এখানে আর কোনো জোড়া নাই, কিছু করার নেই, কপালেই সিঙ্গেল লেখা আছে একদম বড় বড় করে। তো যেহেতু ওর সাথে আর কোনো সংখ্যা নেই, তাহলে এটা কি? এটা হচ্ছে সিঙ্গেল, তো একে আর কিচ্ছু করার উপায় নাই, থাকুক সিঙ্গেল। এখন সিঙ্গেল হলে কি তাকে আর আমরা কি করব? বর্গমূল করব না? করতে তো হবে। সো বর্গমূল করার জন্য আমি কি বলেছিলাম? 1 থেকে 10 পর্যন্ত সবগুলো বর্গমূল আমাদের মুখস্থ থাকতে হবে তাই না? তাহলে 1 স্কয়ার ইকুয়াল টু কত আমরা জানতাম? 1। তারপর 2 এর স্কয়ার সমান সমান আমরা কত জানতাম? 4। 3 এর স্কয়ার সমান সমান আমরা কত জানতাম? 9। 4 এর হচ্ছে 16, 5 এর কত? 5 এর হচ্ছে 25, ঠিক আছে? তারপর হচ্ছে 6 এর কত? 6 এর হচ্ছে 36। এরকম করে কত পর্যন্ত যাইতে হবে? 10 এর স্কয়ার পর্যন্ত আপাতত আমাদের জানা থাকতে হবে, এটা আমাদের কথা ছিল তাই না? আচ্ছা এখন চিন্তা করো এখানে কোনটার বর্গ সংখ্যা? এই যে এই পাশে যাদের লিখেছি, যে সংখ্যাগুলো লিখেছি, এরা কি? এরা সবাই হচ্ছে বর্গমূল। আর এই পাশে যাদেরকে লিখেছি এরা সবাই হচ্ছে বর্গ সংখ্যা তাই না? আচ্ছা এতটুকু আমরা জানি। সো যেটা হলো যে আমরা দেখতেছি যে এই যে 2 এর সবচেয়ে কাছাকাছি, 2 এর সবচেয়ে কাছাকাছি কে বর্গ সংখ্যা আছে? দেখো 1 আছে, আরেকটা হচ্ছে 4 আছে। সো দেখো 4 কি? 4 2 এর চেয়ে আবার অনেক বেশি হয়ে যায় তাই না? সো আমরা কি করব? আমরা চাইলে 1 নিতে পারি, 1 বা 4 এর মাঝামাঝি কোথাও পড়ে 2 এর বর্গমূলটা। এখন আমরা তো আর ভাই ভগ্নাংশ তো আমরা করব না, আমরা কি? আমরা জেনজি, আমরা একদম যেটাই অ্যাকুরেট সেটাই দিব ভাই। তোমার হইলে হইছে, না হলে তুমি হাঁটু ভাঙ্গা নিয়ে কই যাবা তুমি বুঝো, ঠিক না? সো আমরা এখানে কি করব? আমরা এখানে সুন্দর মতো লিখবো, আচ্ছা এটা 1 লিখি, কারণ এটা ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো অপশন নেই, হয় তুমি 1 নিবা না হলে তুমি 4 নিবা। এখন 4 তো বড়, সো তোমাকে আমি 1ই দিব, এটা আমাদের কোনো বিষয় না ভাই, এটা ওরা বুঝুক কেন হইতেছে না ওর। সো 1 এর বর্গমূল কত হয়? বর্গমূল হচ্ছে 1। এই যে 1 এর স্কয়ার করলে কত হয়? 1 হয় না? সো 1 আমি দিলাম, আর এইখানে আমি কত লিখবো? 1 লিখবো। আচ্ছা
এরপর কি করব, এরপরে কি করব, এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করি, বিয়োগ করলে এখানে কত নামবে, 1 নামবে, নামলো। এখান থেকে কত নামবে, এরা কিন্তু ভাই জোড়া, এদের হচ্ছে আমরা বিয়ে দিয়ে দিছি, হ্যাঁ বিয়ে দিয়ে দিছি। সো বিয়ে দিয়ে দিলে কি হয়, এরা একসাথেই নামবে, সবসময় জামাই বউ একসাথে যায় না সব জায়গায়, এরকম একসাথে এরা নামবে। আচ্ছা এই পাশে আমি আবার একটা দাগ দিব, দাগ দিয়ে কি করব, এইটার কি, এই যে এটা আছে না, এটার হচ্ছে এখানে ডাবল লিখবো। সো 1-এর ডাবল কত, 2 লিখলাম আমি। আচ্ছা এর পরের কাজ কি ছিল, এর পরের কাজ ছিল যে 2 যে লিখছি, 2 এর পাশে এইখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেই সংখ্যা দিয়ে যদি এটাকে আবার গুণ করি এইটার কাছাকাছি পৌঁছায়, বা এই সংখ্যাটা আমাদের মানে টার্গেট, এটা বানাইতে হবে। সো আমরা একটু ট্রাই করে দেখি। 2 আছে, এই যে 2 তো থাকলোই, এই বক্সের মধ্যে ধরো আমি লিখলাম হচ্ছে 1। সো 1 দিয়ে যদি আবার এটাকে গুণ করি কত আসবে, 1 2 21। ওকে আরেকটা ট্রাই করে দেখি, 21 তো অনেক ছোট হয়ে যায় তাই না। সো 2 এর সাথে যদি আমি এখন 22 বানাইলাম আর এখানে 2 দিয়ে গুণ করলে কত আসবে বলো তো, 44। আর স্টিল 125 অনেক বড়। সো আমরা আরেকটু ট্রাই করতে থাকি, লিখলাম, লিখার পরে এখানে আচ্ছা 22 দিয়ে লেখা যাবে না, তো 3 লিখতে হবে। মানে এখানে যে সংখ্যাটা তুমি লিখবা সেম সংখ্যা দিয়ে তুমি কি করবা, সেম সংখ্যা দিয়ে আবার গুণ করবা। সো এখানে যদি আমি 3 লিখি, আমি এটাকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে, এখানে হবে 9 আর এখানে হবে 6, 69। দেখো 125-এর চেয়ে 69 কিন্তু কি অনেক ছোট। আচ্ছা আমরা এটাকে একটু বড় একটা সংখ্যা, ধরো আমরা 6 দিয়ে গুণ করে দেখি। 6 দিয়ে যদি গুণ করি, আমি আবার 23 লিখতেছি, আমিও তো বুড়া হয়ে যাচ্ছি দেখলাম। আচ্ছা সো আমরা এখানে যেহেতু এখানে যে সংখ্যাটা দিব এখানেও সেই সংখ্যাটা দিয়ে গুণ করব, তাহলে 26-কে 6 দিয়ে আমরা গুণ করব, কত হয় বলো, 36-এর 6 হাতে থাকলো 3, 6 দিয়ে গুণ 12, 3 হচ্ছে 15। তাই তো, ভুল করলাম মনে হয়, 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 দিয়ে গুণ 12, 13 14 15। আচ্ছা 156 হচ্ছে, 56 হলেও কিন্তু এই জিনিসটা মানে বেশি হয়ে যাচ্ছে তাই না। 125 আছে আর এখানে হচ্ছে 156, তাহলে একটু কমাইতে হবে, একটু কমাই ট্রাই করি। তাহলে আমরা পরে যে সংখ্যাটা আছে সেটা নিই, তাহলে আমরা 25 নেই, চলো 25 নিলে এটাকে আমি 5 দিয়েই গুণ করবো। সো 5 দিয়ে যদি গুণ করি কত আসবে, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 2 10 আর 2 কত হবে 12। ওরে মিলে গেছে তো, মিলে গেল তো, দেখো এই যে মিলে গেছে। কিভাবে, আমি যদি এই বক্সের মধ্যে এখানে 5 লিখি আর সেটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমার কি, যে আমার 125 মিলে যাচ্ছে। তাহলে আমি বক্সে কত বসাবো, বক্সে মানে বক্স বলতে আমি জাস্ট বুঝাইছি যে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত হতে পারে। সো আমি এই যে 2 এর পাশে কাকে বসাবো বলো, 2 এর পাশে আমি তাহলে বসাই হচ্ছে 5-কে। আচ্ছা আমি এখানে ধরো এখানে 5 বসাইলাম। সো 5 বসাইলে এখানে আমি কত, এই যে দেখো 125 পাইছি, এখানেও আমি 125 লিখবো। 5-কে শুধু একে বসালেই হবে না, এই 5 আবার এখানেও বসাই দিতে হবে। বসাই দেই, বসাই দিলাম। এবার কি করব, এবার আমি বিয়োগ করব। সো বিয়োগ যদি করি এখান থেকে কত নামবে বলো তো, একটা বড় শূন্য নামবে। শূন্য নামা মানে কি, আমি রেজাল্ট পেয়ে গেছি, পেয়ে গেছি তো। কিন্তু এখন বিষয়টা আছে, এখানে বিষয়টা হলো দেখো এখানে কিন্তু একটা দশমিক ছিল। সো কোন পার্টের পরে দশমিক ছিল, 2 এর হিসাব পড়ার পরে যখন 25 নামাইতে গেছি তখন থেকে দশমিক চলে আসছে। সো আলটিমেটলি 2 এর হিসাব কিন্তু 1 পর্যন্তই ছিল। সো আমি 1 এর পরে অ্যাকচুয়ালি একটা দশমিক বসাই দিব, তাহলে আমার উত্তর কি হবে, উত্তরটা কি হবে দেখো, উত্তরটা হয়ে যাবে 1.5। বুঝতে পারছি উত্তরটা কি হলো, উত্তরটা হয়ে গেল 1.5। ঠিক আছে, আহা সো স্যাড, সমস্যা নাই, আমরা আগামী বছর আবার করব। আগামী বছর তুমি সেকেন্ড না, তুমি একদম ফার্স্ট হয়ে আসো আগামী বছর। ঠিক আছে, আগামী বছর আমরা বেশি বেশি করে ছবি তুলবো সবাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ব্যাপার নাই। আচ্ছা ঠিক আছে, এই যে দুষ্টুমিগুলো, এই যে কালকে আইমান ভাইয়া শিখাই গেছে, এই দুষ্টুমিগুলো তোমরা এখনো করতেছো, যে জারিন আপু ক্রস লিখে জেরিন আপু লিখতেছো, এগুলো ঠিক না, এগুলো একদম ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো উত্তর, উত্তর হলো 1.5। এখন আমি একটু তোমাদেরকে এই যে পোল দিই, পোলের মাঝখানে আমাকে একটু বলবা তো যে বুঝছি কিনা, যে কেমনে এটা হইলো। অঙ্ক কি সবাই বুঝছি? আমাকে ফেসবুকে যারা দেখতেছো তারা কমেন্টে বলো। আর আমি এই যে এখান থেকে দেখি পোল ফোল দেওয়া যায় কিনা, একটু ইয়েস নো পোলে আমাকে একটু জানাবা, হ্যাঁ বুঝতে পারছি কিনা।
সবাই কি বুঝতে পারছি অঙ্কটা কিভাবে হয়েছে? দেখো এই অঙ্কটাতে আমি কিচ্ছু করি নাই। 2.5 আছে না, তুমি 2.5 না, তুমি হিসাব করবে 225-এর কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। সো আমি প্রথমে জোড়া করছি, জোড়া করার পরে এই বেচারা সিঙ্গেল পড়ে গেছে, এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 1। সো 1-এর স্কোয়ার করলে 1 হয়, করছি, করার পর একটা বিয়োগ করছি, করে একটা সংখ্যা নামাইছি। এরা বিবাহিত কাপল, এরা একসাথে নামছে, বিবাহিত দম্পতি, কোনো রকম কলহ না করে 125 নামছে। এটা ডাবল হচ্ছে আমি এখানে নিছি। তারপর এর পাশে আমি 2 এর সাথে আমি দেখছি যদি 5 বসাই, এই জায়গায় যদি 5 বসাই, 5কে যদি আমি আবার 5 দিয়ে তো গুণ করতে হবে, তাই না? তাহলে আমার 125 মিলে। সো আমি এখানে হচ্ছে 5 লিখছি, এই 5টা আবার এখানেও লিখছি, এখানে 125 লিখছি, বিয়োগ করে দেখি ওমা এ তো 0। তারপর কি হলো, এখন দেখো 225 তো ছিল 2.25, তাহলে দশমিকটা এখানে ছিল। তাহলে আমি কি করব, দশমিকটা আমি যে 1-এর পরে দিয়ে দিব, কারণ 1 পর্যন্তই আমার 2 এর ক্যালকুলেশন শেষ, তাই না? সো উত্তরটা হয়ে যাবে 1.5। বুঝতে পারছি? এখন বুঝতে পারছি? এখন কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, ওকে, ঠিক আছে, জি বুঝেছি। আচ্ছা, তৌসিফ বলেছে বুঝেছি। দেখো খুব সহজ কিন্তু, তাই না? 2.5 এটাকে কি করবা তুমি, জাস্ট নর্মালি 225-কে কিভাবে বর্গমূল করতে হয়, এই যে এই সিস্টেমে বর্গমূলটা করবা। করার পরে দশমিকটা কার পরে ছিল বলো, 2 এর পরে ছিল। তার মানে 2 এর হিসাব কিন্তু এই যে দেখো এতটুকু ক্যালকুলেশনের শেষ। সো এতটুকু ক্যালকুলেশনে আমি বর্গমূলে মাত্র 1 পেয়েছিলাম। সো 1-এর পরে আমি দশমিকটা দিয়েছি, বাকি হিসাব যেমন তেমন তেমন সেমন, ব্যাস আমাদের ডান। আমাদের নির্ণয় বর্গমূল হচ্ছে 1.5। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছি? এখন বুঝতে পেরেছি? দেখি তো এখন আরেকবার বলবো যে এখন বুঝতে পারছো কিনা, আরেকবার বলি আমরা। এক্স্যাক্টলি, যে নুসাদ ভালো বলছে নিয়ম একই, খালি দশমিকের জায়গায় দশমিক বসাই দেবো, এইটাই ভাই, কিচ্ছু না। গতদিন যেসব অঙ্ক করছে ওই সেম, সব সেম, আল্লাহর রাস্তায় সব এক, ঠিক আছে? সব এক, খালি কি জায়গার খালি দশমিকটা বসাই দিবা, এইটাই, আর কিচ্ছু না। আচ্ছা, এইবার আমরা সবাই বুঝতে পারছি। এরপরও যদি কারোর বুঝতে সমস্যা হয়, মাস্টার বুক দেখবা, মাস্টার বুকও সব উত্তর মানে মোটামুটি করা আছে। তারপর তুমি টিচার 2কেও আস্ক করতে পারো, হোপফুলি আমাদের আর সমস্যা হবে না। সেম তুমি নর্মালি যে দশমিকের মানে বর্গমূল বের করো, সেইভাবে বর্গমূল বের করবা, দশমিকের জায়গায় খালি দশমিকটা বসাই দিবা, ডান, চিল। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে যাব। আচ্ছা, ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা করব তুরু 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 তু। এই যে দেখো, এটা তুরু তুরু অঙ্ক একটা করবো আমরা। ওরে বাবা, অঙ্ক বেরোয় না কেন? এই তো কি বলছে দেখো, বলছে যে এটা কিন্তু কোশ্চেন নাম্বার, আমরা তোমরা এটা দেখে মানে মাথা ঘুরে পড়ে যাও না, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমি তোমাকে করাচ্ছি সমস্যা নাম্বার, ও আচ্ছা, আচ্ছা এইটা না, দাঁড়াও, এটা না, এটা তোমরা করবা। এটা আমি যদি করে দিই তাহলে বড়ই ভুল হবে। এগারো নাম্বার কোয়েশ্চেন নাম্বার, যেটা 11 আছে তোমাদের মাস্টার বুকে, সেটা আমি করে দিচ্ছি। কারণ এর আগে যেটা দিয়েছিলাম ওই টুরু টুরুটা তোমরা করবো, ওইটা হচ্ছে বেশি ইজি, এটার চেয়ে, ঠিক আছে? ওইটা আমি করে দিব না। দেখো এখানে কি বলছে, কোনো একটা বাগান আছে যেখানে 1296টি আম গাছ আছে। আচ্ছা, বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। বিষয়টা এভাবে দিছে, একটু চিন্তা করে দেখো। ধরো একটা আম গাছ, হ্যাঁ, আমরা একটা আম গাছ আঁকাই, আম গাছ না, একটা বাগান আঁকাই। এটা ধরো একটা বাগান, এটা বাগান। তো বাগানে কি বলছে, বাগানে বলছে যে
বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থে উভয় দিকে কি বলছে সমান সংখ্যক আম গাছ আছে, তাই না? তো তুমি যদি দৈর্ঘ্য বলতে বুঝাইতেছে হচ্ছে এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য। দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এদিকে যখন যাবে তখন এটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে প্রস্থ। সো তুমি যদি বাম থেকে ডানের দিকে যাও সেটা কি হবে, সেটা হবে প্রস্থ। আর একদম যদি সোজা উপরের দিকে বা নিচের দিকে এরকম করো, এই সাইডটা বোঝাচ্ছে দৈর্ঘ্য। সো দৈর্ঘ্য এবং প্রস্থর দিকে কি বলছে, প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে। তার মানে তুমি যদি আচ্ছা আম গাছ তো সবুজ হয়, সো তোমরা যদি এই দিকে যদি 5টা লাগাও, প্রস্থে যদি 1 2 3 4 5, ঠিক আছে, 5টা যদি তুমি প্রস্থে লাগাও তাহলে দৈর্ঘ্যেও কয়টা লাগাইতে হবে, 5টা লাগাইতে হবে। তাহলে আমি লাগাই 1টা 2টা 3টা, একটা লাগাইতে হবে এখানে, ছোট করে আঁকাই, দাঁড়াও, এই গাছটা বেশি বড় হয়ে গেছে। 3টা 4টা 5টা হয়েছে না? সো তার মানে কি, তুমি যদি দৈর্ঘ্যে যে কয়টা লাগাবা প্রস্থেও সেই কয়টাই লাগাইতে হবে। সো প্রস্থে যদি আমি 5টা লাগাই, দৈর্ঘ্যেও আমাকে কি 5টাই লাগাইতে হবে। সেম ভাবে পরের লাইনগুলোতেও কিন্তু তাই হবে, এখানেও কয়টা লাগাইতে হবে, এখানেও তাহলে এভাবে 5টাই লাগাইতে হবে। লাগাই 5টা, এই বরাবরও কি 5টাই লাগাইতে হবে। সো 1টা 2টা হয়েছে, এখানে আমি আরো 3টা লাগাই, হইল না? সো এইভাবেই কিন্তু তুমি যদি কমপ্লিট করে ফেলো তাহলে দেখবা কি সব জায়গায় কিন্তু দৈর্ঘ্যে আর প্রস্থে সমান সংখ্যক গাছ, দৈর্ঘ্যে আর প্রস্থে কি একদম সমান সংখ্যক গাছ লাগাইছি আমি, কোনো কম বেশি নাই, একদম আল্লাহর দুনিয়ায় সবাইকে সমান বলছি আমি। যে দৈর্ঘ্যে যদি তুমি 5টা গাছ লাগাও, প্রস্থে তুমি কয়টা লাগাবা, 5টাই লাগাবা। সো প্রশ্ন করা হয়েছে যে কোনো একটা বাগানে যদি 1296টি আম গাছ থাকে তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থে উভয় দিকের প্রত্যেক সারিতেই যদি সমান সংখ্যক গাছ থাকে তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ যে কোনো একটা সারির গাছের সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। এখন সবগুলো সারিতে কিন্তু কি আম গাছের সংখ্যা সমান। সো তুমি যদি এই সারিটি বের করো, দেখো এই সারিটা কয়টা আছে, 5টা আছে। আবার যদি তুমি এইখান থেকে এই সারিটা ধরো, এই সারিটাও কিন্তু কি 5টাই থাকবে। কারণ কি, কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি যে দৈর্ঘ্যে এবং প্রস্থে সেটা কি গাছগুলো সমান হইতে হবে। তাহলে প্রত্যেক সারিতে কয়টা করে গাছ থাকবে, সব সারিতে কিন্তু সমান গাছই থাকবে। সারি বলতে বোঝানো হয়েছে লাইন, আমরা ইংলিশে বলি যেটাকে লাইন, বাংলাতে বলা হয় সেটাকে সারি। সো প্রত্যেক সারিতেও কিন্তু কি একই সমান গাছ হবে। এখন তুমি দেখো আমি যেই ছবিটা আঁকাইছি এইখানে টোটাল কয়টা গাছ আছে এটা আমাকে বলো তো, আমাকে একটু কমেন্ট সেকশনে বলো, উত্তর না বলে আমাকে একটু কমেন্ট সেকশনে বলো যে আমি যে ছবিটা আঁকালাম এইখানে টোটাল কয়টা গাছ আছে, এই ছবির মধ্যে টোটাল কয়টা গাছ আছে। আমি দৈর্ঘ্যে এবং প্রস্থে সমান সমান সব দিকে 5টা করে গাছ লাগাইছি, আমাকে বলো এই ছবিটার মধ্যে টোটাল কয়টা গাছ আমি আঁকাইছি, এই ছবিটাতে আমি টোটাল কয়টা গাছ আঁকাইছি এটা আমাকে একটু বলো। এই যে এরে বাবা শাফাকাত বলতেছে 10টা, এই ছেলে 2টা লাইনেই তো 10টা গাছ আছে, আমি বলছি পুরা বাগানে কয়টা গাছ আছে, আই হাই। আচ্ছা সুলতান উত্তর দিতে পারতেছে, মিতিন উত্তর দিয়েছে, লিখন উত্তর দিয়েছে, আর এই পাশে কারা, উরি বাবা, আচ্ছা ঠিক আছে নাইম বলতে পারছি, তাই না? সো আমরা বলতে পারতেছি ওভারঅল যে কয়টা গাছ আছে। তাহলে আমরা কি গুনলাম, কি গুনে দেখতেছি কি আমাদের 25টা গাছ আছে। সো আমরা এখানে টোটাল দেখতেছি কি বাগানে কয়টা আছে, এই ছবি অনুযায়ী, উপরের অঙ্ক না, আমি কিন্তু ছবি অনুযায়ী করাচ্ছি। বাগানে আছে 25টি গাছ, কয়টি গাছ, 25টি গাছ। আচ্ছা বাগানে যদি 25টি গাছ থাকে
বাগানে যদি 25টি গাছ থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করছে প্রত্যেক সারিতে কয়টা আছে। প্রত্যেক সারিতে আমি এখানে গুণে দেখছি 5টা। তুমি টোটাল গাছ যদি জানো 25-এর যদি তুমি বর্গমূল করো, বর্গমূলের উত্তর হবে 5। দেখো তো তোমার উত্তর মিলে গেছে না? এখানে তোমাকে 25টা দিছে, তুমি যদি শুধু 25টা জানতে, ছবিটা যদি তোমার কাছে আজকে না থাকতো তারপরে তুমি উত্তরটা মিলাই ফেলছো না, এখানে 5টা গাছ আছে। সেম ভাবে তুমি যদি গুনে গুনে যখন দেখছো, গুনে তুমি মিলাইছো 25টা, গুনে তুমি মিলাইছো যে কি বাগানে আছে টোটাল 25টা গাছ, তাহলে একটা সারিতে কয়টা আছে আমরা কিভাবে পাইলাম? আমরা হচ্ছে যতগুলো গাছ আছে, টোটাল যতগুলো গাছ আছে তার বর্গমূল করে আমরা কি পেয়ে গেলাম যে প্রতি সারিতে তাহলে কয়টা গাছ আছে। ইজি না? তাহলে কি একদম সহজ। তোমাকে যদি কোনো বাগানের সবগুলো গাছ দেওয়া থাকে, এই যে সবগুলো গাছ দেওয়া আছে 1296টা টোটাল গাছ, আর তোমাকে আরেকটা কি বলে দিছে, দৈর্ঘ্য প্রস্থে উভয় দিকে সমান সংখ্যক গাছ আছে, তাহলে তো ইজি, অনেক ইজি, তাই না? আমরা শুধু ভাই যদি বর্গমূলটা একবার বের করতে পারি পুটুস করে অ্যান্সার বের হয়ে যাবে। ঠাস করে আমরা বলে দেবো, পুটুস করে কি বলবো যে প্রত্যেক সারিতে বর্গমূল যত ততগুলা করে গাছ আছে। ইজি না? আমরা কিন্তু এই যে দেখো আমি প্রমাণও করে দিছি। তোমাদের যদি কারো সন্দেহ থাকে যে আসছে একটা অঙ্ক করে দিলাম আর হয়ে গেল, এরকম করতেছি না কিন্তু। দেখো তোমাদের সামনে আমি একদম বাগান একটা বানায়, আজকে আম বাগান বানায় একদম তোমাদেরকে প্রমাণ দিয়ে দিছি, ঠিক আছে? একদম প্রমাণ করে দিছি। আচ্ছা আপু, একটা শাড়ি বেশি করলে অ্যান্সার হয়ে যাবে? একটা শাড়ি বেশি করলে অ্যান্সার কিভাবে হবে? একটা শাড়ি বেশি করলে তো তোমার 1296টা হবে না। তুমি কি বলতেছো আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। সো বেসিক্যালি যেটা বোঝাচ্ছে কি প্রত্যেক সারিতে কয়টা গাছ আছে এটা কিভাবে বের করতে পারবো? যদি বাগানের সবগুলো টোটাল কতগুলো গাছ আছে এটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি জাস্ট বর্গমূল করলেই একটা কি পেয়ে যাবা, একটা সারিতে কয়টা গাছ আছে এইটা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা এটাই করি এবার। এতটুকু ক্লিয়ার? ছবিতে দেখে যেটা বুঝছি এতটুকু ক্লিয়ার, তাই না? এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার? আমাকে এইটুকু আগে বলো, তারপর আমরা অঙ্কে যাব। ছবি দেখে যা বুঝছি, কেন আমরা বর্গমূল করতেছি এটা কি আমরা বুঝছি কেন করতেছি? মিলাইতে পারছি আমরা? দেখো ছবিতে যতগুলো গাছ তোমরা গুণে বের করছো এবং প্রত্যেক সারিতে কয়টা গাছ এটাও তোমরা গুণে বের করছো। আলটিমেটলি কি হচ্ছে, টোটাল যতগুলো গাছ তার বর্গমূল করলে আমরা কি পেয়েছি, প্রত্যেক সারিতে কয়টা গাছ আছে। সো সেম ভাবে আমরা উপরের অঙ্কটাও কিন্তু করতে পারবো। আমাকে বলো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এখানে যতটুকু দেখানো হয়েছে যে কিভাবে এটা হচ্ছে, কেন হচ্ছে এটা আমরা বুঝছি কিনা? আচ্ছা সারা সোহা বলতেছে বুঝি নাই। আচ্ছা বুঝাচ্ছি, সমস্যা নাই। দেখো বাবা, এই যে এখানে আমি পুরো একটা গাছ লাগাইছি, একটা বাগান। এই বাগানে কি করছি আমি, দৈর্ঘ্য এবং প্রস্থে সমান সংখ্যক গাছ লাগাইছি। এখানে দৈর্ঘ্যের দিকেও 5টা লাগাইছি, প্রস্থের দিকেও 5টা লাগাইছি। এখানেও দৈর্ঘ্যে 5টা লাগাইছি, প্রস্থেও 5টা লাগাইছি। তো সবগুলো করে আমরা দেখছি কি প্রত্যেক সারিতে কয়টা করে গেছে, 5টা করে গাছ হয়েছে। সো তোমরা গুনে গুনে বের করছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা করে গাছ হয়েছে, তাই না? সো যখন 25টা গাছ হয়েছে, যদি সব মানে গাছের সম্পূর্ণ বাগানে কয়টা গাছ থাকলো, তাহলে সম্পূর্ণ বাগানে আছে 25টা গাছ। তাহলে একটি সারিতে বা প্রত্যেকটা সারিতে কয়টা থাকবে, টোটাল যে গাছটা আছে তার বর্গমূল করতে হবে। বর্গমূল করলেই আমরা একটা সারিতে কয়টা গাছ আছে এটা পেয়ে যাব। সো এটা যদি আমাদের আলটিমেট সবকিছু হয় তাহলে এখন আমরা ইজিলি করি। এখানে বলছে সেই বাগানে কয়টা গাছ আছে, একটা বাগান আছে যেই বাগানে 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থে কি উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ লাগাইছে, তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? কি বলছে, যেহেতু সব দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকেই সমান সংখ্যক গাছের সংখ্যা লাগাইছে এবং 1296টি গাছ টোটাল আছে, সো একটা সারিতে কয়টা গাছ আছে এটা বের করা কিন্তু খুবই ইজি। তাহলে আমরা কি করি, আমরা এখন 1296 এর একটা বর্গমূল বের করি। সো 1296, এখন আমরা ওদের বিয়ে দিয়ে দেই, দুইজন বিয়ে দিয়ে দিলাম। আচ্ছা বিয়ে দেওয়ার পরে আমরা কি করব, ফার্স্টে আমাদের কত 12-12-র কাছাকাছি কে আছে, 2 দুগুণ 4, 4 চারা 16, 3 তিরিকে 9, 3, তাই না? সো আমরা এখানে 3 লিখি, 3 লিখলাম,
3 লেখার পরে এখন আমরা কি করব, এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব 9। আচ্ছা, বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে এখান থেকে বের হবে 3 আর এখান থেকে বের হবে 96। ওরে বাবা, এরপরে আমরা এই 3-এর ডাবল করব, এখানে আমরা কত লিখব 6। 6 লেখার পরে আমরা কি করব, 3-এর যে ডাবল 6 লিখলাম, 6-এর সাথে আমরা কি করব, 6-এর সাথে আমরা কি এখানে এমন একটা সংখ্যা আনবো যেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এই 396 মিলানো যায়। সো আমরা একটু ট্রাই করে দেখি। 6 আর অনেক যেহেতু বড়, আমি একটু 5 দিয়ে লিখি, 5 দিয়ে ফার্স্টে ট্রাই করি, একটু বড় সংখ্যাই নিলাম। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 6 30, 2 হচ্ছে 32। আচ্ছা, 325 আছে, আমাদের উত্তর হচ্ছে 396। সো আমরা আরেকটা ট্রাই করে দেখি, 6 দিয়ে এবার ট্রাই করতেছি। 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 6 6 6 36, 37 38 39। ওরে বাবা, পুটুস করে অ্যান্সার মিলে গেছে আমাদের। তাহলে আমরা এখানে পুটুস করে লিখে ফেলি, এখানে আমরা পুটুস করে লিখে ফেলি। কত দিয়ে মিললো, 6 দিয়ে মিললো, তাই না? সো আমরা এইখানেও লিখবো 6, এইখানেও লিখবো 6, আর এখানে কত লিখবো, গুণ করে পাইছি 396। সো আমরা এখানে লিখবো 396। বিয়োগ করলে কত হবে বলো, বিয়োগ করলে হবে গোল্লা। সো যেহেতু গোল্লা, আমাদের উত্তর মিলে গেছে। তাহলে আমরা বর্গমূল কত পেলাম, 36। তাহলে বর্গমূল যদি 36 পেয়ে থাকি, তাহলে প্রত্যেকটা নির্ণয় আম গাছের সংখ্যা কত দেয়, প্রত্যেক সারিতে আছে 36টি। বুঝাতে পারছি? নির্ণয় সংখ্যা হচ্ছে 36টি। ইজি না বাবা? এটা আমাকে একটু বলো তো, তোমরা বুঝতে পারছো কিনা? সবাই একটু বলি যে আমরা বুঝতে পারছি কিনা এই পার্টটা, অঙ্কটা ক্লিয়ার কিনা। এই অঙ্কটা যদি ক্লিয়ার হও, আশপাশে 2-3টা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পুটুস করে দিবা, কুটুস করে অঙ্ক মিলে যাবে, একদম ইজি ইজি। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি তাই না? তো প্রত্যেক সারিতে কয়টা আছে এটা বের করা তো সহজ, যখন আমার কাছে কি বাগানে টোটাল কয়টা গাছ আছে এটা বলে দিছে। সো এইটা যখন আমি বর্গমূল বের করব, এই বর্গমূলের এই অবস্থা হলো কিভাবে, আরে ভাই 1296 আছে, ঠিক আছে? সো এটা বর্গমূল বের করলে যেটা বর্গমূল বের হবে, এই বর্গমূলটাই প্রত্যেক সারিতে গাছ আছে। কেন? কারণ আমাকে বলে দিয়েছিল যে ওই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থে সমান সংখ্যক গাছ লাগানো হয়েছে। সো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থে সমান সংখ্যক গাছ লাগানো হয়েছে, তার মানে কি জিনিসটা হচ্ছে কি বর্গমূলের সাথে অঙ্কটা মিলে যায়। সো আলটিমেটলি টোটাল গাছকে যদি আমি বর্গমূল বের করি, তাহলে একটা সারিতে বা একটা লাইনে কি আছে সেটা কি হয়ে যাবে, সেটা আমাদের বের হয়ে যাবে। ওকে, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি না? ক্লিয়ার না? এখন কি ক্লিয়ার? কিচ্ছু করিনি। টোটাল যদি তোমাকে গাছের সংখ্যা দেওয়া থাকে আর যদি বলে থাকে যে দৈর্ঘ্য এবং প্রস্থে উভয় দিকে সমান আছে, তাহলে ভাই কিচ্ছু করবা না, কুটুস করে সংখ্যাটার একটা বর্গমূল বের করে ফেলবা। কুটুস করে বলে দিবা যে এইটাই প্রতি সারিতে এত সংখ্যক গাছ আছে। কুটুস করে বর্গমূল করার পরে পুটুস করে যে অ্যান্সারটা পাবা, সেই অ্যান্সারটাই হচ্ছে প্রতি সারিতে গাছের সংখ্যা। প্রতি সারিতে গাছের সংখ্যা। বুঝতে পারছি? এখন বুঝতে পারছি? এখন আমাকে আরেকবার বলো, এখন বুঝতে পারছি কিনা? এখন বুঝতে পারছি কিনা আরেকবার বলি। কিচ্ছু না, দেখো প্রত্যেকটা মানে বাগানে টোটাল কয়টা গাছ আছে এটা দেখবা, তারপর দেখবা যে ওই বাগানে গাছের দৈর্ঘ্য আর প্রস্থের সংখ্যা কি, গাছের প্রস্থ মানে উপরে লাইন ধরে আর লম্বালম্বি করে সমান সংখ্যক গাছ লাগানো হয়েছে কিনা। হয়েছে। প্রশ্ন কি করছে, প্রত্যেক সারিতে কয়টি গাছ আছে। সো প্রত্যেক সারিতে গাছ কয়টি আছে এটা বের করবা কিভাবে, 1296 টোটাল যে গাছটা তোমাকে বলছে তার বর্গমূল বের করবা। বর্গমূল বের করলে তোমার আসবে 36। এই 36টাই হচ্ছে প্রতি সারিতে গাছের সংখ্যা। প্রতি সারিতে গাছের সংখ্যা। আচ্ছা,
ঠিক আছে, ওকে। সো আমরা কি করি, আমরা এখন একটু ব্রেক নিই, ঠিক আছে? সবাই হচ্ছে আমরা ব্রেক নেই, ব্রেকের পরে আমরা এসে বাকি অঙ্ক করব। কয়টা থেকে কয়টা ব্রেক দিব? নামাজের ব্রেক এখন বাজে 7:13। তাহলে আমি তোমাদের সাথে আবার 7:23-এ জয়েন করব। ঠিক আছে, সবাই 7:23-এ চলে আসবা। আচ্ছা, ব্রেকের পরে আরেকবার দেখাই দিব, বাট দিস উড বি দ্য লাস্ট টাইম। সো ব্রেকের পরে আসো সবাই।
এই চলে আসছি আপু, চলে আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাস। একটু দেরি করলাম কারণ দেখি ঢাকায় আবার আজান একটু পরে দিচ্ছে, আমি আজকে আগে একটু ব্রেক দিয়ে ফেলছি তোমাদেরকে। সো ভাবলাম আচ্ছা ঠিক আছে, যারা ঢাকার বাচ্চা কাচ্চারা আসো তারা একটু নামাজ কালাম পড়ে শান্তভাবেই ক্লাসে আসো। সো এই জন্য আর কি 5-7 মিনিট একটু দেরিতেই আসছি। সো সরি, তোমাদেরকে একটু ওয়েট করাইছি। এই না না ইন্তিকাল, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলো কেন আপু? মরে যাবো, এমনি মরে যাচ্ছি তোমাদেরকে অঙ্ক করাতে যে। আসো। আচ্ছা, আমাদের এই অঙ্কটায় এখন আমাদের মনে হয় কয়েকজনের সমস্যা আছে না? সো আমরা সমস্যা যখন আছে তখন আমরা আরেকটা বার করে দেখি কি বলছে। দেখো তো ইজি না ব্যাপারটা? এই এত লেখালেখি, ও বাবা গো। আচ্ছা শোনো, সো ধরো আমি তোমাকে বলে দিলাম যে একটা বাগান আছে, এটা হচ্ছে আমাদের সেই বাগান। সেই বাগানের মধ্যে আমি বললাম যে টোটাল মোট গাছ আছে, মোট গাছ আছে 16টি। আরো কি বললাম? দৈর্ঘ্য ও প্রস্থে সমান গাছ আছে। আমার প্রশ্ন হচ্ছে প্রতি সারি বা একটি সারিতে কয়টি গাছ আছে? বললাম যে বাগানের মধ্যে টোটাল হচ্ছে 16টি গাছ। কয়টি গাছ? 16টি গাছ। আমাকে একটু বলো তো টোটাল তাহলে প্রত্যেক সারিতে কয়টা করে গাছ আছে? আচ্ছা, অনেকে আমাকে বলতেছে 4টি, অর্ক দেবনাথ বলতেছে 4টি, নাজিফ আইহান বলতেছে 44টি। ভাই 44টি নাজিফ, 44টি গাছ তো সব মিলাই নাই, কল্পনা থেকে বাস্তবে ফেরত আসো। ঠিক আছে, আমরা ক্লাসে আছি, ক্লাসে কয়টা গাছের কথা বলছি? 16টার কথা বলছি। চলো এবার গাছ লাগাই, বংশ বিস্তার করাই গাছের। আচ্ছা, সো আমি যদি এখন গাছ লাগাই, 16টা গাছ লাগাইতে হবে। আমি দৈর্ঘ্যে আর প্রস্থে কয়টা করে গাছ লাগাবো? 4টা করে লাগাই দেখি। 1টা 2টা 3টা 4টা। নেক্সট হইতেছে আবার 1টা 2টা 3টা 4টা। দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান, দুই সাইডে সমান সমান। সেম ভাবে এইরকম করে দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান আমি করলাম। গুণে দেখো এইখানে টোটাল কিন্তু 16টা গাছই হবে। কয়টা গাছ?
16টা গাছ কিন্তু হয়েছে। তাহলে আমি যদি তোমাকে বলি একটা শাড়িতে কয়টা আছে, একটা শাড়িতে কয়টা আছে, গুনো 1 2 3 4, একটা শাড়িতে আছে কয়টা করে গাছ, 4টি করে গাছ। তোমরা এটা কিভাবে বের করতে পারো, 16 যদি বলে টোটাল গাছের সংখ্যা, তাহলে 16র জাস্ট বর্গমূল করবা। কত, 4 4 16, তাই না? 4 4 16, তাহলে বর্গমূল কয়টা, 4। তাহলে এই 4টা কি, 4 হচ্ছে প্রত্যেকটা শাড়িতে 4টি করে গাছ আছে। এখন আমার যে অঙ্কটা বলছে, অঙ্কটা যেটা বলছে, অঙ্কটাতে কি বলছে বলো? অঙ্কটাতে বলছে যে বাগান যেটা আছে, এটা ধরো বাগান, বাগানে টোটাল কয়টা গাছ আছে, 1296টি গাছ আছে। আচ্ছা, সো আমি কিভাবে বের করব যে যে কোনো একটা শাড়িতে কয়টা গাছ আছে? আমাকে আরো একটা জিনিস বলে দিয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ এইভাবে সাইডে আর কি উপরে নিচে সব দিকে সমান গাছ আছে। সো যখন আমাদের বলে দিবে যে একটা বাগানে টোটাল এতগুলা গাছ আছে, আমি দৈর্ঘ্য আর প্রস্থে সমান গাছ লাগাইছি, তাহলে একটা শাড়িতে বা একটা লাইনে কয়টা গাছ আছে এটা আমরা কিভাবে বের করব? আমাদের যে মূল বা টোটাল যে গাছটা বলছে তার আমরা একটা বর্গমূল করব। সো 1296 এর বর্গমূল আমরা করি। প্রথমে এই ভুল লিখেছি, প্রথমে কি করতে হবে, প্রথমে সবাইকে কি করতে হবে, জোড়া জোড়া করে দিতে হবে, তাই না? সো আমরা আসো জোড়া বানাই। ইয়েস, 1296 জোড়া বানাই। সো এই যে 96 একটা জোড়া, 12 আরেকটা জোড়া। আচ্ছা, সো 1296 যদি আমাদের জোড়া জোড়া বানাই ফেলি, কি করব আমরা? ফার্স্টে হইতেছে আস্তে আস্তে যাই। সো 1296 প্রথম যে সংখ্যাটা 12, 12র কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে বলো তো? দেখো আমাদের কাছাকাছি কি কি আছে, 4 4 16 হয়, অথবা 3 3 9 হয়। তাহলে 9 আর 16 এই দুইটার মাঝখানে কোথাও একটা হবে না? সো মাঝখানে কাকে আমি দিতে পারি? 3 কে দিতে পারি। 3 3 9। আচ্ছা, এখানে নামলো কত? 3। এখানে আবার এরা এই যে বিবাহিত দম্পতি একসাথে নামবে, 96 নামাই দিছি। ওকে, এই যে 3 লিখছি, 3-এর ডাবল এখানে আমি লিখবো। কত হবে 3-এর ডাবল? 6। আমি এখানে 6 লিখলাম। আচ্ছা, 6 লেখার পরে 6-এর সাথে এইখানে এমন একটা সংখ্যা আনতে হবে যার সাথে গুণ করলে 396 মিলে। সো 6-এর সাথে যদি আমি ধরো 4 গুণ দেই, তাহলে নিচেও আমি 4 দিব। 4 4 16 6, হাতে থাকলো 1, 4 6 24, 1 25, 256 হয়। 396 চেয়ে এটা কি অনেক ছোট, তাই না? সো আমরা হচ্ছে এটা কি করব, এটা রাখবো না, আমরা বরং পরের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে একটু ট্রাই করে দেখি। অর্থাৎ 6-এর এখানে আমি 6 তো লিখলাম, এখানে ধরো আমি 5 দিলাম, তাহলে গুণও আমার করে দেখতে হবে 5-এর সাথে। সো 5-এর সাথে যদি আমি গুণ করি, আমি উত্তর পাবো 396। ঠিক আছে, 5-এর সাথে গুণ করলে আসে 396। তাহলে এখানে 5 লিখবো না আমি এখানে, তাহলে এই যে 6-এর পরে আমি কত লিখে দিব, আমি লিখবো এখানে 5। সো এখানে যদি 5 লিখি, 3-এর পাশেও আমার কত লিখতে হবে, 5 লিখতে হবে। এন্ড দেন এখানে লিখবো আমি 396। তারপর এখানে আমি মানলাম, এখানে আসবে একটা গোল্লা। সো আমার প্রত্যেক শাড়িতে কয়টি গাছ আছে বলো? প্রত্যেক শাড়িতে আমার কয়টি গাছ থাকবে? প্রত্যেক শাড়িতে আমার থাকবে 36টি। এখানে কি ভুল লিখছি? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা 5 না, এটা তো 6 দিয়ে গুণ করলে হবে, 6। সো এখানে আমার আসতেছে 6, এখানেও আমার আসতেছে 6। সো উত্তর আসতেছে 36। এখন আমাকে বলো যে এখন তোমরা বুঝছো কিনা। আমি দেখো আরেকবার করে দিলাম। এর পরেও যদি ভাই না বুঝো, তাইলে বাগানে চলে যাব আমরা। কোথায় যাব? বাগানে চলে যাবো। এক্স্যাক্টলি তাসনুভা, আমি ভুল করেছি, যাতে একটু দেখলাম কোথাও আসো নাকি তোমরা। এই তো ম্যাথ হয়েছে, এইবার হয়েছে আপু, এটা 6 দিলেই হবে। এই যে এইবার হয়েছে, যাক মাঠে ফিরছি আমরা। তো এখনো যদি কেউ না বুঝে থাকি, এইবার ভাই সোজা আমাদের বাগানে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? বাগানে চলে যেতে হবে। বাগানে চলে যাব, কয়েকটা আম গাছ নিব, আমরা লাগানো শুরু করব। তারপর আমরা 1296 হচ্ছে কি করব 1296 মিলাবো। যদি 1296 মিলে যায়, তাইলে আমাদের কি হবে? তাইলে আমাদের অঙ্ক মিলবে। এখন আসো, এখন আসো, আমরা দেখি যে আমরা এখন বুঝছি কিনা। এখন বুঝছি, এখন বুঝছি।
এখন আমাকে বলো, আচ্ছা কুইজ দিব, এইটার পরে কুইজ দিব, জাস্ট বলো যে এটা বুঝছি কিনা। এখন কি ক্লিয়ার আমাদের? জাস্ট আমরা করছি, ইয়েস বুঝেছি আপু, ওকে বুঝেছি। যাকে যে আমি অঙ্কটা ভুল না করলে আল্লাহর রাস্তায় মনে হয় না কেউ বুঝতো, কারণ এতক্ষণ সবাই মিলে হ্যাঁ আপু অঙ্ক করাচ্ছি, করাক না, আমি একটু এটা করি, আমি একটু ওটা করি, আর যখন ভুল করছে আরে আপু ভুল করছে, এই আপু ভুল করছে, ভুল করছে, ভুল করছে, আর ভুলটা দেখতে আসা তো অঙ্কটা দেখছো নাকি? আচ্ছা সো ফাইন, আমরা কি করি, আমরা তাহলে একটা কুইজে চলে যাই। সো কুইজে যখন চলেই যাব তখন আমরা কুইজ দেই, কুইজ আমরা চলে যাই। কুইজ কততে আছে? আচ্ছা তোমাদের এই ক্লাসের শেষে দেখবা সবগুলা কুইজ দেওয়া আছে, আমরা ক্লাসে 2-3টা করি, বাকিগুলো তোমরা বাসায় করিও। কোথায় এমসিকিউ? ইয়া এমসিকিউ 3, এটার অ্যান্সার করি তো সবাই। কুইজ চলে যাবে, একটু অপেক্ষা করি, সবাই সবাই কুইজ পেয়ে যাবা। তাড়াহুড়া না করি। ওকে দেখো কি করছি আমরা, কি বলছে বলো তো, এটার বর্গমূল কত? ওমা কি হলো? আচ্ছা ওকে বলছি এটার বর্গমূল কত। সো ফার্স্টে আমাদের দেখো সংখ্যাটা দেওয়া আছে 289 আর নিচে হচ্ছে 361। আমরা ফার্স্টে 289 এর বর্গমূল বের করব, তারপর হচ্ছে 361 বের করব, তারপর সমান দিয়ে এইরকম ভাবে লিখে দিব। সো 289 যদি তুমি করো, 289 যখন আমি করব এরকম করে জোড়া জোড়া ভাগ করবা, তারপর 1, তারপর এখানে 1, এখান থেকে মাইনাস দিয়ে নামলে হলো 189, তারপর এখানে হচ্ছে 2, 2 এর সাথে 2 এর 8 গুণ করলে হচ্ছে 64। আচ্ছা মিলবে না, 7 দিয়ে দেখি, 7 দিয়ে করলে 9, 7 গুণ 14, 14,98 হয়েছে। সো কত আসতেছে আমাদের? এখানে যদি আমরা হচ্ছে 7 দেই তাহলে এখানেও 7 দিব, এখানে 198 মিলবে, এখানে আসবে 0। সো উপরের সংখ্যাটা হচ্ছে 17। নাইস। নেক্সটে কি আছে? 361 আছে, তাই তো? 361 আছে। এখন আমাদের দেখতে হবে 361 আমরা কিভাবে মিলাতে পারি। সো আমরা এবার বের করব 361 বর্গমূল। করি 361 বর্গমূল বের করি, এখানে 361 লিখলাম, 61 এটার যদি বর্গমূল বের করি এদেরকে বিয়ে দিয়ে দিব, এ থাকবে সিঙ্গেল। তো সিঙ্গেলের জন্য 1, এখানে বিয়োগ করে নামবে হচ্ছে 2, এইখানে দম্পতি নেমে যাবে, দেন হচ্ছে এইটা ডাবল আমি লিখবো এখানে 2। আচ্ছা 261 এখানে হচ্ছে 2, তাহলে আমাদের কত দিয়ে মিলতে পারে? অনেক বড় সংখ্যা। আচ্ছা 8 দিয়ে ট্রাই করি, চলো। 4, 6, 8 2 × 16, 17, 18, 19, 20, 21, 22। আচ্ছা এমনিও 4, এটা তো মিলার কথা না। ওকে সো এইটা এখানে হওয়ার চান্সেস নাই। নাইস, এটা যদি না হয় তাহলে 61 না, তাহলে আমাদের হচ্ছে 9 81, তাই না? সো 9 হওয়ার একটা চান্সেস আছে। সো আমরা একটু 9 দিয়ে করে দেখি। 29কে 9 দিয়ে গুণ করলে 1, এখানে থাকলো 8, 9 2 × 18, আর 8 হচ্ছে 19, 20, 21, 22, 23, 24, 25, 26। ওকে মিলছে। সো
আমাদের কত হইলো, অ্যান্সারে আসলো আমাদের হচ্ছে 8, আর এখানে হচ্ছে 8 না, সরি, এখানে আমি খালি বারবার ভুল লিখি। এটা হচ্ছে 9, এটাও হচ্ছে 9। সো 9 হইলে এখানে আমরা কত লিখবো, 19। অ্যান্সার কত ছিল, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সবার কি মিলছে? সবার কি মিলছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই আমাদের না লাস্ট না, আরেকটা অঙ্কে। দেখো কি বলছে, একটা সমবায় সমিতি আছে যেখানে যতজন সদস্য ছিল ততজন মিলে কি চাঁদা দিছে। ধরো একটা পিকনিক হবে, ঠিক আছে, একটা পিকনিক হবে। সো পিকনিকের জন্য ওরা কি করবে, যে আমরা ঠিক করলাম যদি হইতেছে 5 জন থাকে তাহলে আমরা 5 গুণ টাকা দিব। যদি ধরো আমরা টিমে 6 জন থাকি তাহলে কি আমরা 6 গুণ দিব। এখন যেটা বিষয় হইতেছে যে যতজন সদস্য ছিল ততজনের কি, ততজন তত 20 টাকা করে দিছে। কতজন কত 20 টাকা করে দিছে, যতজন ছিল ততজন 20 টাকা করে, তত 20 টাকা করে চাঁদা দেওয়া হচ্ছে। এরপরে টোটাল আসছে হচ্ছে 20,480 টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। সো আমাদের কি বলছে, সদস্য সংখ্যাটা নির্ণয় করতে বলছে। এখন একটা কথা চিন্তা করো, তুমি আমি কি ভাই জানি যে সদস্য সংখ্যা কত? জানি না। তারও আবার 20 গুণ মিলে আবার সবাই মিলে দিছে, দেওয়ার পরে একটা সংখ্যা আসছে, তাই না? কি কি হয়েছে, ফার্স্টে কি যতজন আছে ততজন মিলছে, মিলে একটা টাকা দিবে। ওই অতজনের সাথে আবার আরো 20 গুণ, সেই সবার 20 গুণ মিলায় তারপর একটা অ্যান্সার আসতেছে। আচ্ছা, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখি। সাপোজ ধরো আমরা একটু বোঝার জন্য করি। সাপোজ হইতেছে যে আমাদের সাবিহা আছে, তারপর আব্দুল্লাহ আছে, তারপর আর কে আছে আমাদের সাথে? আমাদের সাথে হইতেছে এটা কি রাইসা আছে। তাহলে সাবিহা, আব্দুল্লাহ, রাইসা, তারপর আরিয়ান, দেন ইফাজ, তানভীর, ঠিক আছে। ইফাজ, তানভীর, রাইসা, আব্দুল্লাহ, সাবিহা, 5 জন আছে। সো আমরা এখন জানি যে সদস্য কত, সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 5 জন। রাইসা, আব্দুল্লাহ, তারপর হচ্ছে ইফাত আর আরিয়ান, দেন হচ্ছে সাবিহা। সো সবাই মিলে কি আমরা দেখলাম যে সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 5 জন আছে। আচ্ছা, সো এই 5 জন মিলে কি করবে, প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দিবে। তার সাথে কি করতে বলতেছে যে সবাই মিলে একটা নাম্বার দিবে, তাহলে হচ্ছে আমাদের পুরো চাঁদাটা উঠবে। সো সদস্য হচ্ছে 5 জন, প্রত্যেকে দিল কত করে, এর 20 গুণ করে। আচ্ছা, এইটা যেটা আসলো এইটা কে দিল বলো তো? তাহলে একজন দিল, কি একজন দিল পুরো সমিতিতে যতজন আছে তার সাথে কি, তারও সাথে 20 টাকা করে দিল। আচ্ছা, ইভেন এখন যদি আমি বলি যে তাহলে সবাই কত দিল, সবাই দিল কত বলো তো? সবাই মিলে মানে কি, মানে 5 জন দিবে। এটা হচ্ছে যদি একজন দেয় তাহলে 5 জন কয়টা দিবে, আমি 5কে এটার সাথে গুণ করে দিব। তাহলে 5 গুণন 5 গুণন 20, তাই না? তাহলে সবাই মিলে হচ্ছে এইটা দিবে। এরপরে আমি যে অ্যান্সারটা পাবো, অ্যান্সারটা কত হবে আমাকে বলো? 5 20 100, 500, তাই না? 500। এটা কি, এটা হচ্ছে সবাই মিলে দিছে। সো তুমি যদি এখন 500কে তুমি যদি বর্গমূল করো, বর্গমূল করলে কি পাবা? টোটাল সদস্য সংখ্যাটা কিন্তু বের হয়ে যাবে। কারণ কি, কারণ তুমি যদি এখানে যতজন আছে এরা সবার টাকা কি, সবার টাকা এটা না, সবার টাকা কি, সবার টাকা কিন্তু এইটা। সো অ্যান্সার কি আসবে? অ্যান্সার যখন এটার যেটা আমি বর্গমূল করব, বর্গমূলটাই কি, বর্গমূলটাই হয়ে যাবে হচ্ছে টোটাল সদস্য সংখ্যা। কত? টোটাল সদস্য সংখ্যা, তাই না? আচ্ছা, সো আমরা একটু ট্রাই করে দেখতে পারি।
আমরা একটু ট্রাই করে দেখতে পারি। তো এইখানে তো এটা আমরা বোঝার জন্য করলাম, এবং আমি তোমাদের নাম বলে দিছিলাম যে এই যে মাইশা আছে, আরিয়ান আছে, সাবিহা আছে, এরা মিলে হচ্ছে 5 জন। এরা যদি সদস্য যদি 5 জন হয়, প্রত্যেকে যদি তার 20 টাকা করে দেয়, তার মানে কি একজন দিয়েছে, একজন ধরো মাইশা আমাকে টাকাটা দিছে কত, 5 গুণন 20, তাহলে মাইশা সহ বাকি সবাই মিলে কত টাকা দিছে, সবাই মিলে কি সবাই এরকম করে কি 5 জন, 5 জনের সাথে কি একজন কত টাকা দিছে, এটা গুণ দিলে কত বের হবে, সবাই মিলে কত টাকা দিছে, তাই না? সো এখন আমরা আলটিমেট আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটা করে দেখি। এই অঙ্কটাতে কি বলছে যে যতজন সদস্য সংখ্যা ছিল প্রত্যেকে 20 টাকা করে দিছে। এখন ঘটনা হচ্ছে ভাই, আমি তো এবার জানতাম যে মাইশা, আরিয়ান এরা মিলে 5 জন ছিল, এইবার কিন্তু আমি জানি না। সো আমি কি করব, যেটা আমি জানি না সেটা আমি একদম আল্লাহর নামে বলে দিব কি জানি না। সো জানি না মানে কি ক্রস মানে কি, ক্রস মানে হচ্ছে এক্স। সো সদস্যকে আমি কত ধরে নিব, সদস্যকে আমি ধরে নিব হচ্ছে এক্স, কারণ আমি ভাই এবার জানি না যে এরা সবাই মিলে কতজন আছে। সো আমি ধরে নিলাম যে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে এক্স। সো প্রত্যেকে কত করে দিছে, প্রত্যেকে মানে একজন, প্রত্যেকে না আমি বলি যে একজন, প্রত্যেকে কিংবা যে কোনো একজনকে কত টাকা দেওয়া লাগছে, তত টাকা, তাই না? 20 এর সাথে কত গুণ, এক্স গুণ টাকা। সদস্য সংখ্যা যত তার সাথে কি তার 20 গুণ করে দিছে। সো একজন দিছে তোমাকে ধরো এই টাকাটা, তাহলে সবাই মিলে কত দিছে, সবাই মিলে কত দিছে, টোটাল সদস্য সংখ্যা গুণন একজন কত টাকা দিচ্ছে, একজন দিচ্ছে 20 গুণন এক্স, তাই তো? তাহলে টোটাল হইতেছে আমার 20x²। এটা কে দিছে, এই 20x² কে দিয়েছে বলো? এটা কিন্তু সবাই মিলে দিছে। আচ্ছা, প্রশ্নে বলে দিয়েছে যে চাঁদা দেওয়ার পর মোট টাকা হয়েছে এত, অর্থাৎ সবাই মিলে টাকা দিলে এত টাকা বের হয়। সো আমি যদি এইখান থেকে অঙ্কটা এইখানে নিয়ে যাই, এখানে যদি করি, তাহলে এত টাকা কার সমান? আমি বলছি না যে এখানে সবাই মিলে দেওয়ার কারণে মোট টাকা হয়ে গেছে, দাঁড়াইছে এততে। তাহলে এখন আমি বলতেই পারি যে তাহলে 20 গুণন x², এই যে দুইটা x কে যদি গুণ করি, এই দুইটা x কে গুণ করলে কি হয়ে যাবে, x² হয়ে যায়। যেমন দুইটা 1 কে গুণ করি তাহলে কি হয়, 1²। দুইটা 2 কে গুণ করলে কি হবে, 2²। সো সেইভাবে দুইটা x কে যদি আমি গুণ করি, x এর মাথায় কি স্কোয়ার হয়ে যায়। সো 20x² কত বলো, 20480, 20,480। আচ্ছা, অথবা আমি কি করতে পারি, x² এখানে 20টা কি গুণ আছে না, তো সমানের ওই পাশে গেলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, তাই না? সো 480 ভাগ 20, যদি ভাগ করো, ভাগ করে তুমি কত পাবা আমাকে বলো তো, ভাগ করলে কত হবে, এখানে কত আসবে, x² কত আসবে, এটা আমাকে একটু বলো, এটা আমাকে একটু বলো। ভাগ করলে কত আসে দেখি তো, ভাগ করলে কত আসে, বলতে পারছি কেউ? 1024, তাই? ওকে, ডান। এরপরে আমাদেরকে বলতে হবে কি, আমাদের কি প্রশ্ন ছিল বলো তো, যে সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ x সমান কি। সো এখানে আছে x², তাহলে এই স্কোয়ারটাকে তুমি যদি ওই পাশে পাঠায় দাও তাহলে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাই না? 1024, অর্থাৎ 1024-এর বর্গমূল বের করতে হবে। তুমি যদি বর্গমূল বের করো, বর্গমূল বের করলে কত আসে আমাকে কেউ বলতে পারবে? অনেকে অ্যান্সার লিখে ফেলছি। বর্গমূল তো বের করতে পারি আমরা, তাই না? সো বর্গমূল যদি আমরা বের করি, x এর সংখ্যা আসবে
32। তাহলে মোট সদস্য সংখ্যা কত? 32। যারা খাতায় অঙ্কটা তুলবা অঙ্কটা তুলে নাও, এখানে লিখে নিও ধরি। এই তো, তাহলে খাতায় আমরা একবার লিখে নেই, লিখে নেওয়ার পরে কেউ যদি না বুঝি আমি আরেকবার বুঝাই দিব, কিন্তু একটাবার আমরা খাতায় সবাই এটা লিখে ফেলি। খাতায় লেখা হলে সবাই ডান বলো, আমি আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নেই, যারা বুঝি নাই তারা আরেকবার বুঝবো, কিন্তু একবার আমরা সবাই খাতায় যদি তুলে ফেলি তারপর আমাকে একটু ডান বলো যে আমি বুঝে ফেলছি। আচ্ছা ঠিক আছে, মেহেরিমা তুলে ফেলছে, সারিকা তুলে ফেলছে, তারপর মুনতাহাও বলতেছে পারবো। আচ্ছা তুমি বোঝো নাই, তুমি বসবে, সমস্যা নাই তৌসিফ, তুমি বসবে আগে, আপু যেটা কইছি সেটা তুমি খাতায় তুলো আগে, তারপর তোমাকে আমি বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা আরেকবার বোঝাই দিব, কোনো সমস্যা নেই। ওকে 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 আচ্ছা, যারা বোঝেনি তারা আরেকবার দেখো কি বলছে। দেখো, একটা সমিতির যতজন সদস্য ছিল, ভাই এটাই আমরা জানি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এই সদস্যকে এটাই আমরা জানি না। তো সদস্যকে যেহেতু জানি না, এটা হচ্ছে এক্স ধরে রাখবো, আমরা জানি না, ওটা জাহান্নামে যাক। এখন বলছে প্রত্যেককে তত 20 টাকা, মানে কি যদি সদস্য সংখ্যা এক্স হয় তাহলে কি তার 20 গুণ টাকা দিছে, যদি সদস্য সংখ্যা ওয়াই হয় তাহলে কত দিছে, তার 20 গুণ টাকা দিছে। যদি সদস্য সংখ্যা ভাই নাই হয় মানে 0, তাহলে 0-র 20 গুণ টাকা দিছে। 0-কে 20 দিয়ে গুণ করলে কত হয়, 0। যেহেতু সদস্য সংখ্যা গোল্লা তাহলে কি মোট টাকাও হবে গোল্লা। বুঝাইতে পারছি? সো এখন যেটা হইছে যে সদস্য সংখ্যাটা আমি যেহেতু জানি না, আমি সদস্য সংখ্যাকে কত ধরবো, আমি সদস্য সংখ্যাকে এক্স ধরে রাখবো, ধরলাম। আচ্ছা তাহলে একজন কত দিবে, আমি কি বলছিলাম যে সদস্য সংখ্যা যদি ভাই নাই হয় তাহলে নাই গুণন 20 হবে, এটা হচ্ছে একজন দিবে, একজন বা মানে একজন মিলে দিবে। আচ্ছা এখন যদি সদস্য সংখ্যা আমি ধরছি এক্স, তাহলে একজন কত টাকা দিবে, একজন দিবে ঠিক এই টাকাটাই কিন্তু একজন দিচ্ছে। সো আমি প্রত্যেকে বা একজন কত ধরছি, 20 গুণন এক্স, এটা আমি ধরছি। আচ্ছা এবার আমার কথা হলো তাহলে সবাই মিলে কত টাকা দিবে। সো সবাই মিলে কত টাকা দিবে এটা আমি কিভাবে জানবো, একজন যত টাকা দিবে তার সাথে যদি সবাই টোটাল কতজন আছে ওইটাকে গুণ করে দেই, তাহলে কি হবে, আমি টোটালটা পাবো। তাহলে এখন সদস্য সংখ্যা যদি আমি বলি ভাই গোল্লা, তাহলে টোটালে আমি কত পাবো, গোল্লার সাথে গোল্লা গুণ গোল্লা 20, তাহলে কত হলো 20 গুণন গোল্লা, তাহলে কি একটা বিশাল গোল্লা। সো এইখানে যেটা হইছে যে এইখানে আমার সদস্য সংখ্যা হচ্ছে এক্স, তার সাথে আমি গুণ করেছি 20, এখন কি আরেকবার আমি গুণ করব কাকে, এক্স, তাহলে সবাই মিলে কত দিবে, এই যে সবাই মিলে কত দিবে, এই যে সবাইয়ের সাথে একজন কত টাকা দিছে, এই যে 20 গুণন এক্স তার সাথে এক্স। যদি এক্স এর জায়গায় আমি ধরতাম গোল্লা, তাহলে কি করতাম, আরো 2টা গোল্লা আমি 20 এর সাথে লাগাই দিতাম। সো যেহেতু আমি এখানে এক্স ধরছি, সো এখানে আমরা কি করব, 20 গুণন এক্স, এটা হচ্ছে একজন, তাহলে সবাই মিলে দিলে কি যতজন সদস্য সংখ্যা আছে তাকেও এর সাথে আমি গুণ করব। সো সবাই মিলে গুণ হইলে আমি এখানে কত পাবো, এই 20, আর তার সাথে কত গুণ আছে, এক্স এর সাথে এক্স গুণ করলে হয় কত, এক্স স্কোয়ার। যেমন 4 এর সাথে তুমি যদি 4কে গুণ করো কত পাবা, 16, বা কি বলা যায়, এটাকে কি বলা যায় বলো তো, 4 স্কোয়ার। বা 5 এর সাথে যদি 5কে গুণ করো তাহলে তুমি এটাকে কি বলো, 5 এর স্কোয়ার। সেম ভাবে এক্স এর সাথে তুমি যদি এক্স কে গুণ করো আসবে এখানে এক্স স্কোয়ার। আচ্ছা এইবার আসো, এখন এইখানে তোমার এই প্রশ্নদাতারা, শয়তান প্রশ্নদাতারা আমাদেরকে কি বলে দিয়েছে, দেখো যত সমস্যার মূলেই তারা, ঠিক আছে, এত কিছু তোমাদের জানতে হবে কেন, কতজন সদস্য সংখ্যা নিজেরা গুণে বের করো না, সবসময় একটা ঝামেলা বাঁধাবে। সো ওরা বলে দিছে যে টোটাল টাকা উঠছে হচ্ছে 20,480। সো তার মানে আমি বুঝতেছি যে সবাই মিলে যদি এই টাকাটা দেয়, এই টাকাটা সমান হচ্ছে 20,480, অ্যাজ তারা বলে দিছে, যত সমস্যার মূলে তারা বলে দিছে যে
ভাই টাকা পয়সা জড়ো করার পরে গুনে গুনে দেখলাম 20,480 টাকা হয়। তার মানে ভাই সবাই যদি এই টাকা হয় তাহলে সবাই এই টাকা দিলে এইটাই সমান হচ্ছে 20,480 টাকা। কোনো ভুল আছে? নাই, কারণ ওরা আমাদের বলে দিছে, ওরা যা বলবে আমরা তাই করব, কোনো কিছু করার নাই, জীবনটাই গোল্লা হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এই টাকাটা কি, এই টাকাটা হচ্ছে সবাই মিলে দিছে, ভালো করছে। এখন এখানে দেখো 20 কি এক্স স্কয়ারের সাথে কি ছিল, গুণ ছিল। তাইলে ভাই সমানের এই পাশে গেলে এই গুণ কি হয়ে যায়, গুণ হয়ে যায় ভাগ। তাহলে এখানে যে এখানে কি হয়ে গেল, এ হয়ে গেল ভাগ, ঠিক আছে। সো ভাগ হয়ে যাওয়ার পরে কি হবে, ভাগ হয়ে যাওয়ার পরে কি বেরোবে, দেখো এই 20,480 কে তোমরা যদি ভাই 20 দিয়ে একবার ভাগ করে ফেলতে পারো, একবার যদি ভাগটা করে ফেলতে পারো, ঠিক আছে, তোমরা নিজেরা না পারলে 4-5 এ পড়া তোমার ছোট ভাই বোন কাউকে বলবা যে ভাগটা করে দে, ঠিক আছে। সো ওরা যদি ভাগটা করে দেয় তোমাকে, দেখবা তুমি এখানে বেরোবে 1024। এইবার কি আছে এই পাশে, এইবার আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1024। তাই এখানের স্কোয়ার যদি সমানের ওই পাশে যায়, ও আবার উল্টায় যায়। যেমন এখানে গুণ ছিল, ওই পাশে যে ভাগ হয়ে গেছে, এই পাশে কি করবে, এই পাশে এই স্কোয়ারটা কি করবে, ওই পাশে যে বাবা মডার্ন হয়ে যাবে। মডার্ন হয়ে যাওয়া মানে কি, মানে এখানকার স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে। সো রুট হলে আলটিমেটলি রেজাল্ট কত বেরোবে, আলটিমেট রেজাল্ট বেরোবে 32। মানে কি, মানে তুমি যদি 1024 কে বর্গমূল করো, বর্গমূল করলে রেজাল্ট পাবা হচ্ছে 32। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা দাঁড়াইলো x ইজ ইকুয়াল টু 32। তাহলে এই শয়তানকে বলে দাও যে তোর টোটাল সদস্য সংখ্যা হচ্ছে গাধা, তুই একটা, তোর সদস্য সংখ্যা গুনতে পারিস না, গত সদস্য সংখ্যা হচ্ছে 32। এখন বুঝতে পারছি? এখন আমাকে বলো এখন বুঝছি কিনা। এইবার না বুঝলে ভাই আমি কানবো, আমি একদম খালি চোখ মুখ ছেড়ে দিয়ে কানবো একদম। বলো তো এবার বুঝছি কিনা, একটু বলো বুঝছি কিনা। নিজেদের সদস্য সংখ্যা নিজেরা গুনতে পারে না, আমাদের এরকম অঙ্ক করা লাগে ওদের জন্য। ওকে, বুঝছি। আচ্ছা, এক্স স্কোয়ার অন্য পাশে গেলে, ওই পাশে গেলে কিভাবে রুট হয়, এটার হচ্ছে বেসিক থিংটা হইতেছে, যদি তোমার এই পাশে এক্স স্কোয়ার আছে, ওই পাশে ধরো সামথিং 4 আছে। আচ্ছা, সো আমরা যেটা অ্যাকচুয়ালি করে থাকি, এই দুই পাশেই আমরা আসলে রুট ওভার করি, এই পাশেও সমান। তাহলে এই পাশে যদি আমি রুট ওভার এটাকে করি, এই পাশেও ডেফিনেটলি আমার রুট ওভার করতে হবে, তাই না? কারণ আমরা দেখি মাঝখানে সমান দেওয়া আছে। সো এই পাশে যদি এক্স স্কোয়ারকে রুট করি, ও বলবে আমি কি দোষ করলাম, তো ওকেও আমাদের রুট করতে হবে। সো এক্স স্কোয়ারে রুট করলে কি হবে বলো, এখানে আসবে এক্স, আর 4 কে যদি তুমি রুট করো তাহলে কি আসবে বলো তো, 2। তাহলে এক্স এর ভ্যালু বেরোবে 2। সো ব্যাপারটা হচ্ছে এইভাবে ঘটে। সো এইখানে আমরা ডেফিনেটলি এইভাবে করি না করে আমরা সহজে বলে দিই যে এই পাশে এক্স স্কোয়ার আছে, তার মানে কি ওই পাশে আমি ওই পাশে যদি করি তাহলে এটা রুট হবে, কথার কথা বলা হয়, বাট আলটিমেটলি জিনিসটা হচ্ছে এইভাবে ক্লিয়ার আসে। বুঝতে পারছি সবাই? এখন বলো তো বুঝতে পারছি কিনা। আচ্ছা, দিচ্ছি উরে বাবা, মানে অবস্থা এরকম বুঝছো কিছু মানুষের এই ক্লাসের মধ্যে, যে রাতে যদি জিজ্ঞাসা করে ভাত খাবি, না কুইজ খাবো, ওদের অবস্থা হয়েছে এরকম। একটু পর আপু 4 দিন ভাত খাইতে না দিলেও চলবে, কুইজ দিতে হবে, ঠিক আছে? কুইজ আসতেছে, দাঁড়াও আগে এটা বলো, এটা বুঝছো কিনা। না বুঝলে তো কুইজেও তোমার একটা গোল্লা আসবে। ওকে, আচ্ছা, বেসিক্যালি এখানে কিছু করি নাই, মানে একদম যদি আমি তোমাকে বলি, দেখো পাশে স্লাইডে অ্যান্সারটা দেখো, কিছু করিনি। যে সমিতির সদস্য সংখ্যা আমি এক্স ধরছি, যেহেতু প্রত্যেকে তাদের সংখ্যার, মানে তাদের এই যে টোটাল সংখ্যার তত 20 টাকা করে দিছে, তত বলতে বোঝাচ্ছে গুণ। তাহলে মোট চাঁদা হলো, মোট চাঁদা না, মানে এটা হইতেছে তোমার একজন চাঁদা, একজনের চাঁদা হইলো, এটা হচ্ছে একজন দিবে হইতেছে x গুণন 20 বা 20x। তাহলে টোটাল বা সবাই মিলে কত দিবে, সবাই বা মোট কত হবে, মোট চাঁদা হবে x ইন্টু 20 ইন্টু x ইকুয়াল টু এই যে এই ভ্যালুটা, যেটা ওরা বলে দিচ্ছে যে মোট চাঁদা উঠছে এত টাকা। সো এটা যদি মোট চাঁদা উঠে, তাহলে আমি এখান থেকে গুণ করে বলতে পারি 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, অথবা এক্স স্কোয়ার কি করলাম, এবার 20 দিয়ে ভাগ করলে আসবে 1024, ঠিক আছে?
আর এক্স ইকুয়াল টু কি হবে তখন হচ্ছে এই দেখো এক্স ইজ ইকুয়াল টু কি হবে এই যে জাস্ট 1024 এটাকে তুমি যদি এভাবে রুট করো রুটের রেজাল্ট বেরোবে আসলে 32। সো যেই 32 আসবে সেটাই কি সেটা হচ্ছে এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু আসবে এখানে 32 তার মানে কি সমিতির সদস্য সংখ্যা হচ্ছে 32 জন। বুঝতে পারছি? এখন মনে হয় বুঝতে পারছি তাই না? এখন তো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটা কুইজে চলে যাই। এই যে কুইজ করে লাফালাফি করেছি, তারপর আমরা সবাই মিলে গণহারে ভুল করছি। কি বলছে এখানে দেখো 225 ডিভাইডেড বাই 400। এখন আমরা ফার্স্টে কি করব 225কে রুট করব 400কে রুট করব। কেন? কারণ ভগ্নাংশটির বর্গমূলের লঘিষ্ঠ রূপটা দেখতে চাইছে। সো বর্গমূল বের করতে হবে। 225 কার বর্গমূল? 225 এর বর্গমূল হচ্ছে 15। 15-র সাথে যদি তুমি 15কে গুণ করো 15 গুণন 15 তাহলে কি হবে? তাহলে আসে 225। তো এখানে আসবে 15, নিচে আছে 400। 400 কার? 400-র বর্গমূল হইতেছে 400-র বর্গমূল হচ্ছে 20। সো তুমি বেসিক্যালি 20কে যদি দুইবার গুণ করো 20 গুণন 20 তাহলে তুমি পাবা 400। সো আমি এখানে কত লিখলাম? 20 লিখলাম। এইবার তুমি যদি এটাকে কাটাকাটি করো এখানে কত 3 5 15 4 5 20 3 ডিভাইডেড বাই 4। তাহলে 3 ডিভাইডেড বাই 4 কার অ্যান্সার? বি নাম্বারের অ্যান্সার, উত্তর হবে বি। ওকে, সো আমাদের লাস্ট অঙ্ক, জাস্ট 5 মিনিট তোমাদের থেকে টাইম নিব, 5 মিনিটসে শেষ করব। যদি খুব তাড়া থাকে তাহলে তোমরা চলে যেতে পারো, একটু রেকর্ডটা জাস্ট দেখে নিও আপু, ঠিক আছে? আর আমি জাস্ট করাই দিব, বেশিক্ষণ সময় নিব না। সো সরি যে একটু লেট হয়ে যাচ্ছে। ওকে, বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। সো আমরা কিন্তু লাস্ট ডেতে এরকম একটা অংশ করছিলাম, তাই না? এরকম একটা অঙ্ক করেছিলাম কিন্তু। সো এই যখন একসাথে 2, 3টা দিয়ে দিবে তখন এই 2, 3টাকে আমরা কি করব? আমরা একসাথে এলসিএম করা শুরু করব। সো 9, 15 আর 25 এগুলা কি বলছে? এরা দ্বারা বিভাজ্য। সো আমরা এটাকে যদি এলসিএম করি কি দাঁড়াবে? ফার্স্টে ধরো আমরা কত পাবো, যদি করি তাহলে কত আসতেছে অ্যান্সার? প্রথমে ধরো আমি 3 দিয়ে করলাম। সো 3 3কে 9, দেন হচ্ছে 3 5 15, 25কে তো আসলে ভাঙা যায় না। সো 25 থাকলো। আচ্ছা, আবার আমরা এই পার্টটুকু করলাম। এই পার্টটা করলে এখন 5 ছাড়া আর ভাঙার উপায় নেই, 3 3-এর মতোই থাক, 5 1 5। আর এইখানে আমাদের আসতেছে হচ্ছে 5 5 25। আর কোনো কিছু কিন্তু আর কমন যায় না। সো আমরা এখান থেকে কি কি পাইতেছি বলো? এখান থেকে আমরা লিখতে পারি যে লসাগুটা কত? লসাগুটা হচ্ছে 3 গুণন 5 গুণন 3 গুণন 5। এই এক লেখা না লেখা তো একই কথা। সো এখান থেকে আমাদের বেরোচ্ছে, লিখতে পারি 3 স্কোয়ার গুণন 5 স্কোয়ার, তাই না? সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 9 গুণন 25, অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে
225। তাহলে কি বলছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা দ্বারা এটা বিভাজ্য, তাহলে কোন বর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য, অ্যান্সার হবে আমাদের 225। আমাকে বলো এটা বুঝতে পারছি কিনা, এটা বুঝতে পারছি কিনা, এটা একটু আমাকে বলো সবাই, আমাকে এটা একটু বলো তো বুঝতে পারছি কিনা। আমরা কিন্তু কিচ্ছু করি না, দেখো কিচ্ছু করি না, কি করছি, কি বলছে, তিনটা সংখ্যা দিয়ে দিছিল আমাদের 9, 15 এবং 25। এটা জিজ্ঞাসা করছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা দ্বারা এটা বিভাজ্য। সো আমরা একটু ইজি একটা লসাগু করছি, লসাগু করার পরে যে অ্যান্সারটা আসছে এই অ্যান্সারটাই কিন্তু আমরা বলে দিছি যে এইটা দ্বারা বিভাজ্য। ইজি না, এটা দ্বারা জাস্ট বিভাজ্য, এটা বলে দিলেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে যায়, এটার আর কোনোই ঝামেলা নেই, এটার কিন্তু আর কোনোই ঝামেলা নেই। বুঝতে পারছি? ওকে আপু, এটা এরকম কেন হলো? এরকম হওয়ার কারণ হচ্ছে দেখো একসাথে আমি কয়েকটা সংখ্যা নিছি, 9 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, 25 একটা সংখ্যা। সো তিনটা আলাদা সংখ্যাকে তুমি যদি একটা কমন ফ্রেমে আনতে চাও সেই ক্ষেত্রে কিন্তু লসাগু করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। সো এটা কি করতে হবে, এটা জাস্ট একটা লসাগু করে দিলেই হয়ে যাবে। এই যে আরিবা বলেছে 100% ক্লিয়ার, বাকিরাও যারা বুঝো না তারা দেখো কিচ্ছু করি না। আপু দেখো এখানে তিনটা সংখ্যা ছিল, তিনটা সংখ্যাকে তুমি কোন সংখ্যায় পাবা কি বলেছে, ওরা বলেই দিছে যে ক্ষুদ্রতম সংখ্যা। সো ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা কি জানি, ছোটবেলা থেকে আমরা কি জানি, ক্ষুদ্রতম জানলে আমরা লসাগু করি। সো এই তিনটা সংখ্যার জাস্ট লসাগু করবা, লসাগু করার পরে দেখবা যে কার কার বর্গ হয়েছে, যেমন 3 আর 3 বর্গ করতে পারছে, তাই না? 1 কিন্তু কোনো বর্গ হয় না, সো 1 বাদ। আবার কি 5 5 কিন্তু বর্গ করতে পারছে, এই দেখো 3 এর স্কোয়ার গুণন 5 এর স্কোয়ার। সো এটা যদি গুণ করে বের করে 225 আছে। সো এই 225ই হচ্ছে আমার অ্যান্সার, যে এটাই হচ্ছে সর্বতম ক্ষুদ্রতম সংখ্যা যার দ্বারা এই 9, 15 এবং 25 সকলেই বিভাজিত। বুঝতে পারছি? সকলেই বিভাজিত কার দ্বারা? 3 এর স্কোয়ার গুণন 5 এর স্কোয়ার সমান সমান হচ্ছে 225, এই 225 দ্বারা সকলেই বিভাজিত। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, আমরা একটা লাস্ট কুইজ দেই। এন্ড বাসায় কোনটা করবা? বাসায় হচ্ছে অনেকগুলা ম্যাথ আমি সবগুলার একটা টাইপ করে করাই দিছি। সো তোমাদের কাজ হচ্ছে যে যেগুলার বাকিগুলো যে বাকি আছে বাকিগুলা করে ফেলা, একদম মাস্টার বুকে যেগুলো অ্যান্সার দেওয়াই আছে তোমরা ওইগুলাই করতে থাকবা। যদি কোনোটা না বুঝি তাহলে ওইটা আমরা কি করব, আমরা পরের ক্লাসে আপু করাই দিব, ঠিক আছে? কোনো টেনশনের কারণ নেই, বাট ট্রাই দিস আউট, নিজেরা করতে হবে। সো এমসিকিউ 8 এর উত্তর দিয়ে সবাই আমরা বাসা চলে যাব, এমসিকিউ 8 এর উত্তর দিয়ে সবাই আমরা হচ্ছে বাসা চলে যাব। এটা কিন্তু খুব সহজ, আমরা লাস্ট দিনও করেছিলাম। কি বলছে দেখো তো, এই যে একটা ভগ্নাংশ দিছে এটার বর্গ কত। সো 12 ডিভাইডেড বাই আছে 17, বর্গ কিভাবে বের করব, এইটার বর্গ করব আর এটার বর্গ করব, লাস্টে আমরা একসাথে এটাকে লিখে দিব। সো 12 বর্গ যদি করি আসবে 144, 17 বর্গ করলে উত্তর আসে 289। সো উত্তর আমাদের কোনটা হবে, উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এ নাম্বার। ইজি তাই না? একটা মজার ব্যাপার দেখো কোনোটাই কিন্তু 12 বর্গে অ্যান্সার নাই এছাড়া, এই যে দেখো এখানে কোনোটাই 144 নাই, আছে এটা লাস্টে। সো আমাদের উপরে 140 এটাই ছিল। সো সবগুলো তোমার করাও লাগবে না, তুমি যদি একটা দেখো এটা দেখেই জাস্ট অ্যান্সার করে দিতে পারবা। বুঝতে পারছি না? আচ্ছা কোনটা যদি না বুঝে থাকি কোনো সমস্যা নাই, টিচার টুকে আস্ক করবা। আর সেকেন্ড ডেতে আমি মানে তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে যে এগুলা ছাড়াও তোমাদের মাস্টার বুকের
হচ্ছে সমস্যা একদম ক্লাস 2 এর আমি যে 3টা করাই দিলাম, 3টা 4টা করে দিলাম, এই 3-4টা বাদে বাকি যেগুলো থাকবে সেইগুলোই একদম 144 পেজ থেকে শুরু করে, না 144 পেজ এক্স্যাক্টলি 144 পেজ থেকে শুরু করে বাকি যে কয়টা আছে এই কয়টা হচ্ছে তোমাদের সমস্যাটা সমাধান করতে হবে। ঠিক আছে, 144 পেজ থেকে শুরু করে বাকি যে কয়টা আছে এই কয়টা হচ্ছে তোমাদের সমস্যাটা সমাধান করতে হবে, কারণ তার আগেরগুলো তো আমি করাই দিলাম। আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আপুর জন্য দোয়া করো। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। 144 পেজ ক্লাস 3 থেকে তোমরা সবাই করবা।